ভাইয়া শুরু করছি। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি তোমরা একটু আগে এনশিওর করো। জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আর ওয়েলকাম তোমাদের আজকে আমাদের ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি এর সেকেন্ড সেশন মেডিবির এই ফ্রি কোর্স ফর বিগিনার্সে। তো আজকে তো বাংলাদেশের খেলা নাই, তাও পার্টিসিপেন্টস দেখছি কম। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দাও পোস্টের কমেন্টে, যাতে ওরাও জয়েন করতে পারে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো তোমাদের। শুরুতে যে ফার্স্ট কার্ডটা হয় বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস, তো ওটার বায়োফিজিক্সের একটা অংশ কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? পিএইচ আর বাফার। তো ওই ক্লাসের অনেক কিছু হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে যে এটা তো আমরা এইচএসসি তে পড়ে আসছি। তো আজকে আমরা বায়োফিজিক্সের আর একটা অংশ পড়বো, মানে মোস্টলি সেটা হচ্ছে গিয়ে সলিউশন। এই সলিউশন জিনিসটাও কিন্তু আমরা অনেকটা এইচএসসি তে পড়ে আসছি, কিন্তু এইখানে আমরা আরো অনেক কিছু এক্সট্রা জানবো। আর এখান থেকে হচ্ছে পরীক্ষায় ইনভ্যারিয়েবলি তোমাদের রিটেনে কোয়েশ্চেন, মানে রিটেনে কোয়েশ্চেন আসেই, ভাইভাতেও কোয়েশ্চেন আসে। ভাইভাতে অনেক ধরে। এখন রিটেনে কোয়েশ্চেন আসে বলতে তোমরা দেখবা যে তোমাদের যখন তোমরা ফার্স্ট কার্ড বা ফার্স্ট টার্ম দিবা, ইনভ্যারিয়েবলি তোমাদের সলিউশন থেকে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন আসবে এবং একটা শর্ট নোট আসবে। এখান থেকে শর্ট নোট অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি আমার ক্লাসের মাঝখানে তোমাদেরকে বলে দিব যে কোন শর্ট নোট গুলো মানে কিসের কিসের শর্ট নোট আসতে পারে। আর অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের হচ্ছে গিয়ে প্রতিটা টপিকের পর আমি তোমাদের নির্দিষ্ট সময় দিব। ওই সময়ে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যা যা কোয়েরিজ আছে আমাকে আস্ক করবা। জুমে আস্ক করলেই ভালো হয়, বা ফেসবুকে, যারা ফেসবুক থেকে লাইভ দেখছো ওখানে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তো আর সবার অবশ্যই মাইকটা মিউট রাখতে হবে, বাকি সময়টায় সবাই আমরা মিউট থাকবো, হ্যাঁ? আচ্ছা, তো এই হচ্ছে কি আমি তোমাদের আজকে মানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিলাম, এখন আমরা হচ্ছে মেইন পড়ায় চলে যাই। তো সলিউশন, আচ্ছা ইন্ট্রোডাকশন তো আমরা এগুলো তো গত ক্লাসে পড়েই আসছি যে বায়োকেমিস্ট্রি কাকে বলে, বায়োকেমিস্ট্রি কেন ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে আসি আজকের মূল টপিকে, যেটা হচ্ছে কিনা সলিউশন। তো আমাকে তোমাদের কেউ একজন বলো, সলিউশন বলতে তোমরা কি বুঝো, বা এটার বাংলা কি? দ্রবণ। দ্রবণ, ভেরি গুড। তো দ্রবণ বলতে আমরা কি বুঝি, তোমরা কেউ একজন নিজের ভাষায় বলো যে দ্রবণ বলতে কি বুঝো তোমরা। দ্রব আর দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলে। হ্যাঁ, ভেরি গুড। এটা আমরা এইচএসসি তে পড়ে আসছি, সুন্দর বাংলা একটা ডেফিনিশন, কিন্তু অবশ্যই আমাদের মেডিকেলে এটার একটু অন্যরকম ডেফিনিশন পড়তে হবে। তো যেটা আগেই বললাম যে বায়োফিজিক্স থেকে আমাদের মূলত দুইটা টপিকই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে পিএইচ, একটা হচ্ছে গিয়ে সলিউশন। পিএইচ বা অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে আমরা হচ্ছে গিয়ে আগের ক্লাসে ভালো মতো পড়েছি, আর আজকে আমরা সলিউশনটা নিয়েই ফোকাস করব। তো সলিউশন তুমি যেটা বললা, দ্রব এবং দ্রাবকের একটা মিশ্রণ। তো এই সলিউশন, দ্রব আর দ্রাবকের মিশ্রণ, এটা এটা দিয়ে আমাদের হিউম্যান বডিতে কাজ কি? তোমরা বুদ্ধি করে আমাকে বলো যে আমাদের হিউম্যান বডি বা মেডিকেল সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটা সলিউশন, একটা নাম বলো। কেউ একজন আনমিউট করে একটা মেডিকেলি ইম্পর্টেন্ট সলিউশনের নাম বলো, পারবা? ব্লাড। ব্লাড, ভেরি গুড। ব্লাড একটা খুব ইম্পর্টেন্ট সলিউশন। এছাড়া আছে হচ্ছে কি আমাদের নর্মাল স্যালাইন যেটাকে আমরা বলি, বা ডায়রিয়া হলে যে আমাদের ওআরএস খাওয়ায়, ওইটাও কিন্তু একটা সলিউশন। তো সলিউশন নিয়ে আমরা কেন জানবো? কারণ এই যে কোনো কারণে যদি আমাদের বডি থেকে ফ্লুইড লস হয়, হতে পারে এটা কোনো অ্যাক্সিডেন্টের কারণে ব্লাড লস। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, সলিউশন নিয়ে আমরা কেন জানবো, কারণ এই যে আমাদের বডিতে ধরো কোনো কারণে যদি ফ্লুইড লস হলো, যেমন কোনো অ্যাক্সিডেন্টের পর যদি ব্লাড লস হয়, বা ভমিটিং এর পর তো আমাদের বমির সাথে সাথে তো কিছু পরিমাণ ফ্লুইড বের হয়ে যায়। আবার হচ্ছে কি ডায়রিয়াতেও কিন্তু বডি থেকে ফ্লুইড লস হয়, বার্নে ফ্লুইড লস হয়। তো এই যে ফ্লুইড লস গুলো, এগুলো আমরা কম্পেনসেট করি বিভিন্ন ধরনের সলিউশন দিয়ে। হতে পারে সেটা নর্মাল স্যালাইন, হতে পারে সেটা কলেরা স্যালাইন, হতে পারে সেটা হার্টম্যানস সলিউশন। নামগুলো তোমাদের নতুন লাগবে, তোমরা লিখে রাখো, এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলো নিয়ে প্রতিটা নিয়ে অল্প অল্প করে কথা আমি আজকের ক্লাসে বলবো। সো হতে পারে হার্টম্যানস সলিউশন, হতে পারে রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, অনেক সলিউশন। এগুলো আমরা বডিতে
তোমার ওই যে দেখায় না যে স্যালাইন ব্যাগ ঝুলিয়ে দেয়, ওরকম ব্যাগ ঝুলিয়ে দিয়ে আমরা হচ্ছে এগুলো আমাদের বডিতে ইনফিউজ করি, আর এভাবে আমরা হচ্ছে ফ্লুইড লস বা ব্লাড লসটাকে কম্পেনসেট করার চেষ্টা করি। তো তোমাদের তো এখন এত কিছু জানা লাগবে না, বায়োকেমিস্ট্রিতে তোমরা জানবা যে সলিউশনটা কি। এটা তোমাদের যেটা সবচাইতে বেশি জানা জরুরি সেটা হচ্ছে সলিউশনের প্রপার্টি। কারণ কোন সময় কোন সলিউশনটা তোমরা দিবা, তোমার হচ্ছে গিয়ে ব্লাড লস হলো, তুমি কিন্তু তখন একদম রিঙ্গার্স ল্যাকটেট ভরে দিতে পারো না, বা তোমার হচ্ছে ডায়রিয়া হলো, তখন তোমার নর্মাল স্যালাইন দিয়ে কিন্তু তোমার লাভ নাই। তো কোন সলিউশন কখন দিবা এটার সম্পর্কে একদম বেসিক আইডিয়া পেতে তোমাদের হচ্ছে সলিউশন গুলোর প্রপার্টি জানা লাগবে। আর প্রপার্টি গুলো আরেকটু গুছিয়ে বলার জন্য আমরা প্রথমে সলিউশনকে ক্লাসিফাই করে নেই, ক্লাসিফাই করে আমরা হচ্ছে প্রপার্টি গুলো পড়ি। আর অ্যাজ ইউজুয়াল বায়োকেমিস্ট্রি একটা খটমটে সাবজেক্ট, তো এখানে টিচাররা শুরুই করে হচ্ছে ডেফিনিশন দিয়ে। তো ডেফিনিশনটা তো আমাদের পরীক্ষা পাশের জন্য জানতে হবে। এরপর আমরা জানবো হচ্ছে সলিউশন কত প্রকার আছে এবং বিভিন্ন সলিউশনের প্রপার্টিজ গুলো সম্বন্ধে আমরা জানবো। এবং কিছু কিছু জায়গায় তোমাদের আটকা বা কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন আসবে, স্বাভাবিক, অবশ্যই কোয়েশ্চেন করবা। তো যাই হোক, আমরা বলি, তোমাদের মধ্যে একজন খুব সুন্দর করে বলেছো সলিউশন হচ্ছে দ্রব এবং দ্রাবকের মিশ্রণ। তো আমি প্রথমে একটা কন্টেইনার আঁকি বা একটা পাত্র আঁকি। সলিউশনের ডেফিনিশন বায়োকেমিস্ট্রিতে বলতে হলে তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সলিউশন কখনো একটা জিনিস দিয়ে একটা সলিউশন তৈরি হয় না। সলিউশন কি? এটা হচ্ছে দুই বা ততোধিক জিনিসের মিক্সচার থাকতে হবে, এমন ভাবে যে এই দুই বা ততোধিক জিনিস মিলে একটা নতুন প্রোডাক্ট গঠন করে। যে সলিউশন একটা মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স that produces a new product, এবং এই দুই বা ততোধিক সাবস্টেন্স এমন ভাবে তোমার মিশ্রিত হতে হবে যেটা কিনা একটা কন্টেইনারে গিয়ে বা সলিউশনে গিয়ে তোমার এই সাবস্টেন্স গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলতে কি, ধরো সলিউশনের উপর থেকে আমরা এই যে দুইটা জিনিসের যতটুকু অ্যামাউন্ট পাবো, নিচ থেকেও আমরা ততটুকুই অ্যামাউন্ট পাবো। তো দুই বা ততোধিক জিনিস হতে হবে, এরা হচ্ছে কি নতুন দুই বা ততোধিক জিনিস মিলে একটা নতুন জিনিস তৈরি করবে, এবং এরা কন্টেইনারের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। এখন সলিউশনের কম্পোনেন্টস কি কি আমাদের জানতে হবে, ডেফিনিশনটা আরেকবার সুন্দর করে লাস্টে পড়বো। তো আমরা দেখি সলিউশনের কম্পোনেন্টস কি কি, দ্রব আর দ্রাবক, সলিউট বা সলভেন্ট। তোমরা আমাকে এখন বলো সলভেন্ট বলতে আমরা কি বুঝি? দ্রাবক আমি জানি, কিন্তু জিনিসটা কি? সলিউশনের কোন জিনিসটাকে আমরা সলভেন্ট বলি? আপু যেটা দ্রবণে যেটার বেশি পরিমাণ পরিমাণে বেশি থাকবে। সেটা যাবে। ভেরি গুড, যেটা বেশি পরিমাণে থাকে, দ্যাট ইজ সলভেন্ট। হচ্ছে গিয়ে দ্য মেজর কম্পোনেন্ট অফ আ সলিউশন ইজ কল্ড সলভেন্ট। এমন না যে সলভেন্ট মানে বেশি আছে এটা লিকুইডই হতে হবে, তা না। সলভেন্ট তোমার সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, কিন্তু এইটা যে কোনো সলিউশনের মেজর কম্পোনেন্ট হবে। এবং প্রতিটা সলিউশন সলভেন্ট যেই ফর্মে থাকবে সলিউশন ঠিক সেম ফর্মে থাকে। যেমন যদি সলভেন্ট লিকুইড হয় তোমার সলিউশনটা লিকুইড হবে, সলভেন্ট যদি সলিড হয় সলিউশনটাও তোমার হচ্ছে কি সলিড হবে। এমন না যে সলিউশন তোমার অলওয়েজ লিকুইড হবে, তা কিন্তু না। তো দেখো, এবং সলভেন্ট অলওয়েজ একটা সলিউশনে কেবল মাত্র একটা সলভেন্ট থাকবে। তো সলভেন্ট নিয়ে আমরা কি কি জানলাম, এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ সলিউশন, এটা তোমার সলিড, লিকুইড বা গ্যাস হতে পারে, এটার এবং এটা অলওয়েজ আমাদের একটা করে থাকে। আর সলিউট কি জিনিস তাহলে? সলিউট যেটা সেটা হচ্ছে কি আমাদের মাইনর কম্পোনেন্ট অফ সলিউশন which is dissolved in solvent। মানে এটা তো বোঝাই যায় যে তোমার যেটা তোমার কম থাকবে, তোমার একটা সলিউশনে যে জিনিসটা কম পরিমাণে থাকবে এবং সলভেন্টে এমন ভাবে মিশ্রিত থাকবে যে এই সলিউট এবং সলভেন্ট মিলে পুরো নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে। এবং সলিউট কিন্তু একের বেশি হতে পারে, সলভেন্ট অলওয়েজ একটা থাকবে, সলিউট ক্যান বি মোর দ্যান ওয়ান। এখন হচ্ছে কি আমরা এক্সাক্ট ডেফিনিশনটাতে আসি, এবং তোমরা এখান থেকে প্রতিটা ওয়ার্ড খেয়াল করো, ডেফিনিশন কিন্তু এটাই বলতে হয় যে হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামং ইচ আদার to form a single phase at a constant temperature and pressure। তো প্রথমে আমরা খেয়াল করি ফার্স্ট ওয়ার্ডটা হোমোজেনাস।
হোমোজেনাস বলতে টিচাররা, তোমরা যখন এই ডেফিনিশনটা বলবা টিচাররা বলবে যে হোমোজেনাস বলতে কি বুঝো। হোমোজেনাস মানে এমন একটা মিক্সচার যেখানে একটা কম্পোনেন্টকে আরেকটা কম্পোনেন্ট থেকে সেপারেট করা যাবে না, যে কম্পোনেন্টস ক্যান নট বি সেপারেটেড। হোমোজেনাসের বাংলা হচ্ছে সমজাতীয়। যেমন হচ্ছে কি আমরা রক্ত, তোমরা যদি রক্ত যদি দেখো, রক্ত কিন্তু আমরা খালি চোখে আলাদা করে প্রোটিন কোনটা সেল কোনটা আলাদা করতে পারি না। সরি, রক্ত তো ঠিক না, রক্ত এখানে তোমার মাইক্রোস্কোপে অ্যাটলিস্ট আলাদা করা যায়। ধরো নর্মাল স্যালাইনে কিন্তু আমরা আলাদা করে বলতে পারি না যে তোমার হচ্ছে এখানে যে সোডিয়াম দেখতেছি ক্লোরাইড দেখতেছি, দুইটা মিলে কিন্তু একটা তোমার একটা হোমোজেনাস বা তোমার একটা সমানভাবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড একটা নতুন জিনিস তৈরি করে। সো হোমোজেনাস মানে এইটাই যে কম্পোনেন্ট গুলো আলাদাভাবে দেখা যায় না, এরা হচ্ছে গিয়ে একে অপরের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যেটা একটু আগে দেখালাম যে কন্টেইনারের সব জায়গায় দুইটা মানে এই সলিউট এবং সলভেন্ট ইকুয়াল অ্যামাউন্টে থাকবে, এবং এরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার অর প্রেসারে। তো এই যে তোমাদের হোমোজেনাস কি জানার পর টিচাররা জিজ্ঞাসা করবে, আচ্ছা তাহলে তোমার হোমোজেনাস তো বললা, হোমোজেনাসের বিপরীত কি? হোমোজেনাসের বিপরীত হচ্ছে হিটারোজেনাস, মানে এখানে তোমার কম্পোনেন্ট গুলো আলাদা করা যাচ্ছে। এই হিটারোজেনাসের এক্সাম্পল হচ্ছে কি ব্লাড। ঠিক আছে, ব্লাডে হচ্ছে কি আমরা যদি ব্লাড সেন্ট্রিফিউগেশন করি তাহলে কিন্তু আমরা ব্লাডের মিক্সচার গুলো আলাদা করতে পারবো। তো এই জন্য ব্লাড হচ্ছে একটা হিটারোজেনাস সলিউশন, এটার কম্পোনেন্ট গুলোকে আমরা আলাদা করতে পারি। কিন্তু আমাদের নর্মালি আমরা যে সলিউশন গুলোকে নিয়ে ডিল করি, ব্লাড ছাড়া বাকি যেই সলিউশন গুলোর নাম আমি কঠিন কঠিন নাম বললাম শুরুতেই, রিঙ্গার্স, ল্যাকটেট, সোডিয়াম ক্লোরাইড, এগুলো মোস্টলি হোমোজেনাস থাকে। তো এই জন্য বেশিরভাগ সলিউশন যেহেতু হোমোজেনাস থাকে, হোমোজেনাস সলিউশনের আরেকটা নাম হচ্ছে গিয়ে ট্রু সলিউশন। হোমোজেনাস মিক্সচার বা হোমোজেনাস সলিউশনের আরেকটা নাম হচ্ছে গিয়ে ট্রু সলিউশন। তো টিচাররা তোমাদের এভাবেও জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ হোমোজেনাস সলিউশন বা হোয়াট ইজ ট্রু সলিউশন। আচ্ছা ঠিক আছে, তো এই স্লাইডটা দিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা নাই, জিনিসগুলো খুব ইজি ছিল, স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ সলিউশন, এটা তোমাদের রিটেনের কোয়েশ্চেন এবং অবশ্যই ভাইভাতেও ধরতে পারে। সো সলিউশনকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথম যেটা যে মেজারমেন্টের উপর, যে কিছু একটা কোনো একটা জিনিস মাপবো, এই মাপার ভিত্তিতে আমরা হচ্ছে সলিউশনকে ক্লাসিফাই করতে পারি, বা টোনিসিটির ভিত্তিতে। এখন কিসের ভিত্তিতে মানে মেজারমেন্ট কি মেজার করব বা টোনিসিটি কাকে বলে আমরা আস্তে আস্তে দেখি। তো প্রথমে হচ্ছে গিয়ে মেজারমেন্টের ভিত্তিতে আমরা সলিউশনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভে দেখা যায় যে আমরা সলিউশনটার স্ট্রেংথ মেজার করি। একটা সলিউশনের স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি? সলিউশনের স্ট্রেংথ বলতে আমরা বুঝি যে সলিউশনটার ঘনত্ব বা কনসেন্ট্রেশন, যেই সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যত বেশি সেই সলিউশনের স্ট্রেংথ তত বেশি। তো কোয়ান্টিটেটিভ হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রেংথ অফ দ্য সলিউশন আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, নন স্ট্যান্ডার্ড সলিউশন। কোনটা কি অবশ্যই আসবো। আর কোয়ালিটেটিভে আমরা কি মেজার করি, এখানে আমরা হচ্ছে গিয়ে কোনো মানে সংখ্যার কোনো কিছু মেজার করি না, এখানে আমরা দেখি হচ্ছে এর কেমিক্যাল প্রপার্টি গুলো, সলিউশন গুলোর কেমিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে এটাকে হচ্ছে তোমার চার ভাগে ভাগ করা যায়, ক্রিস্টালয়েড, কলয়েড, সাসপেনশন এবং হচ্ছে গিয়ে ইমালশন। তো এই যে একটু আগে বললাম যে আমরা কোয়ান্টিটেটিভটা তাহলে কি কোয়ান্টিফাই করি বা কি মেজার করি, স্ট্রেংথ অফ দ্য সলিউশন। স্ট্রেংথ অফ দ্য সলিউশন হচ্ছে গিয়ে তোমার কনসেন্ট্রেশন, মানে কতটুকু সলভেন্টে কতটুকু সলিউট আছে। আমরা তো কনসেন্ট্রেশনের ফর্মুলাটা জানি সবাই, তাই না, যে মাস বাই ভলিউম, ভর ভাগ হচ্ছে আয়তন। তো কতটুকু সলিউশনে কত মানে সলভেন্টে কতটুকু সলিউট আছে, যার কনসেন্ট্রেশন যত বেশি তাকে আমরা বলি সে তত স্ট্রং। এখন স্ট্যান্ডার্ড সলিউশন কি? যেই সকল সলিউশনের কনসেন্ট্রেশন আমরা জানি বা আমরা মেজার করে ফর্মুলা দিয়ে মেজার করে বের করতে পারবো, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে গিয়ে সেই সব সলিউশনকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন কি জিনিস? যে দ্য সলিউশনস হুজ স্ট্রেংথ আর নোন বা হুজ স্ট্রেংথ ক্যান বি ডিটারমাইন্ড আর নোন অ্যাজ স্ট্যান্ডার্ড সলিউশন। তো এই স্ট্যান্ডার্ড সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বা স্ট্রেংথ আমরা তিন ভাবে এক্সপ্রেস করতে পারি বা প্র্যাকটিক্যাল লাইফে তিন ভাবে লিখতে পারি। সেটা কি কি? মোল, অসমোল আর গ্রাম ইকুইভ্যালেন্ট। তোমাদের কিন্তু ভাইভাতে প্রতিটার ডেফিনিশন ধরে যে মোল কাকে বলে, অসমোল কাকে বলে, গ্রাম ইকুইভ্যালেন্ট কাকে বলে।
এখন মোল কাকে বলে? মোল আর কিছুই না, মোল মানে হচ্ছে গিয়ে মলিকিউলার, মোল হচ্ছে মলিকিউলার ওয়েটের সংক্ষিপ্ত রূপ, মানে মলিকিউলার ওয়েটটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে গিয়ে তোমার মোল। এখন মানে কি মলিকিউলার ওয়েট, তোমরা আমাকে একটা এক্সাম্পল, যেমন হচ্ছে কি ওয়াটার, ওয়াটারের মলিকিউলার ওয়েট হচ্ছে গিয়ে 18, সো মলিকিউলার ওয়েট 18, মলিকিউলার ওয়েট ওয়াটারকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 মোল ওয়াটার। সিমিলারলি ধর যদি 36 গ্রাম ওয়াটার থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 2 মোল ওয়াটার। মানে মলিকিউলার ওয়েটটাকেই আমরা হচ্ছে জাস্ট এক মলিকিউলার, মানে মলিকিউলার ওয়েটটাকেই আমরা হচ্ছে এখানে ইউনিটে এক্সপ্রেস করতেছি, সেটাই হচ্ছে গিয়ে মোল। আর অসমোল কি জিনিস, তোমরা যেখানে যেখানে অসমোল দেখবা তোমাদের মাথায় সবসময় যেন চলে আসে যে জিনিসটা পানিতে হচ্ছে, বা জিনিসটা কোথাও ভেঙে গিয়ে তখন হচ্ছে অসমোল তৈরি করতেছে, বা একটু পরে আমরা পাবো অসমোলারিটি, অসমোটিক প্রেসার। অস মানেই মনে রাখবা এখানে ওয়াটার, বা তোমার হচ্ছে কি একটা লিকুইড। তো অসমোল কি জিনিস, এই অসমোল ইজ ইকুয়াল টু আমরা বলি হচ্ছে গিয়ে তোমার মলিকিউলার ওয়েট বা মোল ডিভাইডেড বাই নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেলস, মোল ডিভাইডেড বাই ডিসোসিয়েটেড পার্টিকেলস। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে একটা, তোমার যে কোনো একটা মানে সাবস্টেন্স, সেটা পানিতে ভেঙে গিয়ে যত কয়টা পার্টিকেল তৈরি করে, সেই প্রতি পার্টিকেলে কত মোল পাই আমরা, মানে মোল ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেল, মানে প্রতি পার্টিকেল অনুযায়ী মোল কত। এখন কিছু কিছু সাবস্টেন্সে আমরা হচ্ছে গিয়ে দেখো, সব সাবস্টেন্স তো আর তোমার হচ্ছে লিকুইডে ডিজলভ করে না। তো যেই সকল সাবস্টেন্স লিকুইড, যেমন হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কি যখন ব্লাডে থাকে, গ্লুকোজ ভেঙে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোতে ভেঙে যায় না। সো যখন হচ্ছে গিয়ে যেই সব সাবস্টেন্স ডিসোসিয়েট করতে পারে না, সেই সকল ক্ষেত্রে ডিসোসিয়েটেড পার্টিকেলের অ্যামাউন্ট থাকে হচ্ছে 1, মানে জিনিসটা হচ্ছে কি ডিজলভ করতে পারে নাই, তখন তোমার অসমোল ইজ ইকুয়াল টু মোল হয়ে যায়। কিন্তু যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমরা পানিতে দিলাম, ভেঙে এটা সোডিয়াম তৈরি করলো আর হচ্ছে ক্লোরাইড তৈরি করলো, সেই ক্ষেত্রে অসমোল কি হবে, অসমোল ইজ ইকুয়াল টু মোল, মানে যতটুকু আমরা সোডিয়াম ক্লোরাইডের মলিকিউলার ওয়েট যেটা, ডিভাইডেড বাই এখানে কয়টা ডিসোসিয়েটেড পার্টিকেল, এখানে হচ্ছে তোমার 2টা ডিসোসিয়েটেড পার্টিকেল। ধরো 1 মোল, তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে 2, এটা যদি 2টা আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়, 2 অসমোল সোডিয়াম ক্লোরাইড। কিন্তু আমি একটু আগে যেটা এক্সাম্পল দিলাম গ্লুকোজের কথা, গ্লুকোজ কিন্তু পানিতে ডিসোসিয়েট করতেছে না, সো গ্লুকোজের ক্ষেত্রে 1 মোল গ্লুকোজ ইজ ইকুয়াল টু 1 অসমোল গ্লুকোজ। এখন তোমার হচ্ছে গিয়ে অসমোলের ডেফিনিশনটাতে একটু তোমার হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা তোমার, আমি আমার প্রফের ভাইভাতেও ভুল করছি, তোমাদের মানে আল্লাহ না করুক তোমরা যেন ভুল না করো। ডিসোসিয়েটেড নাম্বার অফ, এখানে তোমরা এবিসিতে দেখবা ডেফিনিশনটা, যে এখানে ডিসোসিয়েটেড পার্টিকেল কি, মানে ইচ মলিকিউল, ডিসোসিয়েটেড পার্টিকেলস প্রডিউসড বাই ইচ মলিকিউল ইন দ্য সলভেন্ট। এই ইচ মলিকিউল জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, মানে কারণ হচ্ছে ইচ মলিকিউলটা আমি না, মানে বলতে, মানে আমাদের প্রফেট যে জিজ্ঞাসা করছিল যে তাহলে অসমোল কাকে বলে, আমি অসমোল বলছি অসমোল ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেলস, কিন্তু কারেক্ট ডেফিনিশনটা হচ্ছে অসমোল ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেলস given in solution by each molecule। আমি আর কি তোমাদের এইটাই ফোকাস করতেছি, প্রতিটা একটা মলিকিউল ভেঙে যত কয়টা ডিসোসিয়েটেড পার্টিকেল তৈরি করে সেইটা দিয়ে আমরা ডিভাইড করব। এই ইচ মলিকিউলের জন্য কিন্তু আমাকে প্রফের ভাইভাতে ধরছিল। এখন তোমরা আমাকে বলো বুদ্ধি করে, আমি সোডিয়াম ক্লোরাইড বলে দিছি, এখন ক্যালসিয়াম ক্লোরাইডে 1 মোল সমান কত অসমোল হবে? 3 অসমোল। ভেরি গুড, 3 অসমোল। ঠিক আছে, তো আই হোপ তোমরা এই জিনিসটা এখন তোমরা ক্লিয়ার যে মোল কাকে বলে, অসমোল কাকে বলে। আর গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা আর কিছুই না, এই মানে তোমার আমরা এই মলিকিউলার ওয়েটকে আমরা হচ্ছে গিয়ে মোল হিসাবে এক্সপ্রেস করতে পারি, বা মলিকিউলার ওয়েটকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট হিসাবেও ইউজ করতে পারি। তো এভাবে আমরা বলতে পারি যে গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু মোল। কিন্তু একটা ক্যাচ আছে, গ্রাম ইকুইভ্যালেন্টকে আমরা সব সময় ভ্যালেন্সি দিয়ে ভাগ করি, ভ্যালেন্সি বা যোজ্যতা দিয়ে ভাগ করি, মানে মোল ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। এখন যেগুলো ইউনিভ্যালেন্ট, যেমন সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 1 মোল ইজ ইকুয়াল টু 1 ইকুইভ্যালেন্ট সোডিয়াম, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়াম। কিন্তু
ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজ্যতা যেহেতু 2, তো আমরা বলতে পারি না যে তোমার এই ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু মোল আর গ্রাম ইকুইভ্যালেন্ট সমান না। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের মলিকিউলার ওয়েট কত? হ্যালো, সরি 40। আচ্ছা, এখানে একটু ভুল করছি, তোমার হচ্ছে গিয়ে গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই ভ্যালেন্সি হবে। ক্যালসিয়ামের মলিকিউলার ওয়েট হচ্ছে গিয়ে 40, আর ক্যালসিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 40 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 20 গ্রাম। 20 গ্রাম ক্যালসিয়ামকে আমরা বলি হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? তোমাদের যদি প্রবলেম থাকে বলো, আর যদি কেউ যদি বুঝো তাহলে হ্যাঁ বলো, হ্যাঁ, তাহলে আর কি কমিউনিকেট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বা কমেন্টেও জানাতে পারো তোমরা ফেসবুকে যারা দেখতেছো। বুঝতে পারতেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কমেন্টে তোমরা একজন লিখছো যে স্লাইডের পিডিএফ কি দেওয়া হবে। স্লাইডের পিডিএফ অবশ্যই দেওয়া হবে, কিন্তু আমি কিন্তু স্লাইডে খুব একটা জিনিস লিখি না, আমি কিন্তু মানে মুখে বেসিক্যালি বলি, সো বেটার হয় তোমরা যদি নিজেরা নোট করো। আচ্ছা, এইভাবে আমরা স্ট্যান্ডার্ড সলিউশনকে তাহলে মোলের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, অসমোলের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্টের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। মোলের মাধ্যমে যে সকল তোমার হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড সলিউশনকে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা দুই ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে মোলার সলিউশন, একটা হচ্ছে মোলাল সলিউশন। দুইটাতেই কিন্তু আমরা মোলের বেসিসে আমরা এক্সপ্রেস করছি। মোলারে শুধু হচ্ছে মোল পার লিটার, আর মোলাল যেটা লাস্টে এল সেখানে হচ্ছে আমরা সলভেন্টটা কেজিতে থাকে, মানে মোল পার কেজি। আর এখানে আমি মোল বানান কি লিখছি খেয়াল করো, ইউনিটে যখন লিখি তখন কিন্তু লাস্টে ই থাকে না। তোমরা মনে রাখো মোলার লাস্টে আর আছে, আর লিটার লাস্টে আর আছে, তাই না? মোলারে হচ্ছে মোল পার লিটার, আর মোলাল যেটা সেটা হচ্ছে তোমার মোল পার কেজি। সিমিলারলি অসমোলকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অসমোলার আর একটা হচ্ছে গিয়ে অসমোলাল। তো তোমরা আমাকে কেউ একজন বলো অসমোলারে ইউনিটটা কি হবে, কনসেন্ট্রেশনের ইউনিটটা কি হবে? অসমোল পার লিটার। ভেরি গুড। আর অসমোলালে? অসমোল পার কেজি। অসমোল পার কেজি বা অসমোল পার গ্রামও, বাট আমরা অসমোল পার কেজি জেনারেলি বলা হয়। আর গ্রাম ইকুইভ্যালেন্টে যে সকল সলিউশনকে এক্সপ্রেস করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল সলিউশন। ঠিক আছে, নর্মাল সলিউশনের ইউনিট হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তো দেখো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সলিউশন কয়েক ধরনের পেয়ে গেলাম। মোলার সলিউশন হতে পারে, মানে মোল দিয়ে এক্সপ্রেস করা হয় মোলার সলিউশন এন্ড মোলাল সলিউশন। অসমোল দিয়ে এক্সপ্রেস করা হয় অসমোলার সলিউশন, অসমোলাল সলিউশন। আর গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে যেগুলো এক্সপ্রেস করা হয় সেগুলোকে বলা হয় নর্মাল সলিউশন। তো স্ট্যান্ডার্ড সলিউশন কত প্রকার? তাহলে আমরা এখান দিয়ে পাইলাম মোলার সলিউশন, মোলাল সলিউশন, অসমোলার, অসমোলাল, নর্মাল। আর একটা বাকি থাকে সেটা হচ্ছে পার্সেন্ট সলিউশন। পার্সেন্ট সলিউশনকে আমরা মোল, অসমোল বা গ্রাম ইকুইভ্যালেন্ট কিছু দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। পার্সেন্ট সলিউশন যেটা, সেখানে যেই মানে সলিউশনে সলভেন্টটা 100 ইউনিট থাকে, হতে পারে সেটা 100 গ্রাম হতে পারে, 100 ডেসিলিটার হতে পারে, 100 কেজি হতে পারে, সেটাকে আমরা বলি পার্সেন্ট সলিউশন। যে তোমার হচ্ছে সলিউট পার 100 ইউনিট অফ সলভেন্ট, যেটা মানে পার্সেন্ট তো আমরা জানি, হ্যাঁ, পার 100 মানে প্রতি 100 সলভেন্টে কতটুকু সলিউট আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের পার্সেন্ট সলিউশন। আচ্ছা, তো এই যে স্ট্যান্ডার্ড সলিউশনের ক্লাসিফিকেশনে কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা ঠিক আছে, গুড। এখন দেখো গ্রাম ইকুইভ্যালেন্টের সলিউশনটাকে আমরা কি বলি? গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে যেই সলিউশনটা এক্সপ্রেস করা হয় নরমাল সলিউশন। নর্মাল সলিউশন। এবং নর্মাল সলিউশন আর নর্মাল স্যালাইন অবশ্যই আলাদা জিনিস, ঠিক আছে? টিচাররা কিন্তু জিজ্ঞাসা করে যে নর্মাল সলিউশন আর নর্মাল স্যালাইন কি সেম? পরীক্ষার সময় মাথা কাজ করে না, তোমাদের বলে দাও হ্যাঁ ম্যাডাম নর্মাল স্যালাইনকে আমরা নর্মাল সলিউশন বলি না। নর্মাল স্যালাইন হচ্ছে, তোমরা কি কেউ জানো নর্মাল স্যালাইন কাকে বলে? ক্লাসে পড়াইছে এখন পর্যন্ত? 5% sodium 0.9% sodium chloride solution. Very good. 0.9% sodium chloride. হ্যাঁ, 0.9% sodium chloride. তো তোমরা আমাকে একটু কষ্ট করে তাহলে বলো, এই নরমাল স্যালাইন কি ধরনের স্ট্যান্ডার্ড সলিউশন? আপু আইসোটনিক সলিউশন।
হ্যাঁ, সেটা তো টোনিসিটির বেসিসে। এই যে 7টার মধ্যে নর্মাল স্যালাইন কোন ধরনের, কিসের মধ্যে পড়ে? পার্সেন্ট সলিউশন। পার্সেন্ট সলিউশন, ভেরি গুড। এই যে তোমার পার্সেন্ট তো দেখেই বুঝতে পারতেছি। সো নর্মাল স্যালাইন কিন্তু একটা নর্মাল সলিউশন না, নর্মাল স্যালাইন একটা পার্সেন্ট সলিউশন। এখানে 100 গ্রাম সলিউশনে দেখা যায় 0.9 গ্রাম তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড থাকে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এখান থেকে কয়েকটা ভাইবার কোয়েশ্চেন, যে আমরা মোলালিটি প্রেফার করি না মোলারিটি প্রেফার করি, অসমোলালিটি ভালো না অসমোলারিটি ভালো, ক্লিনিক্যালে কোনটা বেশি স্পেসিফিক? তো তোমরা খেয়াল করো মোলালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য কি। মোলারিটিতে জাস্ট সলভেন্টটা আমরা হচ্ছে গিয়ে কেজিতে বলছি, আর মোলালিটিতে সলভেন্টটা হচ্ছে কেজিতে ছিল, আর মোলারিটিতে ছিল হচ্ছে তোমার ভলিউম অনুযায়ী, মানে সলভেন্টটা আমরা ভলিউম এক্সপ্রেস করছি। এখন দেখো আমরা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে এইচএসসিতে পড়ে আসছি যে ভলিউম কিন্তু ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। চার্লস লতে এরকম কিছু একটা পড়ছি না, বা ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, মানে এগুলো তো আমরা ফিজিক্সের ল। তার মানে কি দাঁড়ায় যে আমাদের বডির টেম্পারেচার বা বডির বিভিন্ন প্রেসারে কিন্তু তোমার ভলিউম ভ্যারি করে, আর ভলিউম ভ্যারি করা মানে হচ্ছে মোলারিটি বা কনসেন্ট্রেশনও ভ্যারি করে। একটা সলিউশনের কনসেন্ট্রেশন একটা বডিতে একটা টেম্পারেচার বা প্রেসার অনুযায়ী কিন্তু ভ্যারি করে। তো এইটা কিন্তু কোনো স্পেসিফিক, তাহলে আমরা কিন্তু ডিটারমাইন মানে কনসেন্ট্রেশন বের করতে আমাদের কষ্ট হয়ে যায়, যে একটা খুবই জ্বরের রোগীকে আমরা একটু দাঁড়াও তো ভাইরা। হ্যাঁ, আমরা তাহলে মোলারিটিটা আমাদের টেম্পারেচার এবং প্রেসার অনুযায়ী ভ্যারি করে। সো এখানে আমাদের সলিউশনের মোলার সলিউশনে আমাদের কনসেন্ট্রেশনটা বের করা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু মোলালিটিতে দেখো, মোলাল সলিউশন গুলোতে কিন্তু কেজি, আমরা মাসটা দেখতেছি, মাস কিন্তু টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে না। সো আমাদের জ্বর হোক বা হাইপোথার্মিয়া হোক, সলিউশনের কনসেন্ট্রেশন কিন্তু তোমার ভ্যারি করে না। এজন্য মোলালিটিটা ডাজ নট ভ্যারি ইন ডিফারেন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এই জন্য মোলালিটিটা হচ্ছে গিয়ে মোর স্পেসিফিক অ্যান্ড বেটার দ্যান মোলারিটি। আমরা যে তোমার বিভিন্ন সলিউশন বডিতে ইউজ করি সাধারণত মোলাল সলিউশনেই, ওদের মোলাল হিসাবে ওদের কনসেন্ট্রেশন গুলো বলা হয়ে থাকে। অসমোলালিটি আর অসমোলারিটিতেও হচ্ছে গিয়ে সেম। আর রিলেশনশিপ বিটুইন মোলারিটি অসমোলারিটি এগুলো আমি হচ্ছে আগেই তোমাদের বলে দিছি। এখন আমি তোমাদের কোয়েশ্চেন নিব, নর্মাল সলিউশন আর নর্মাল স্যালাইনের ডিফারেন্স। আচ্ছা, নর্মাল সলিউশন হচ্ছে যে সকল সলিউশনের তোমার কনসেন্ট্রেশন গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারে এক্সপ্রেস করা হয়, যে সকল সলিউশনের ইউনিট হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। আর নর্মাল স্যালাইন হচ্ছে একদম মানে একদম মুখস্থ 0.9% সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় নর্মাল স্যালাইন। মানে 100 গ্রাম সলিউশনে তোমার যদি 0.9 গ্রাম সলিউট থাকে, মানে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল স্যালাইন। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বারবার বলতেছি 100 গ্রাম সলিউশন, নট ওয়ান। আচ্ছা, একটু মিউট করি, যে এইমাত্র জয়েন করছো ভাইয়া, মিউট করো। আচ্ছা, 100 গ্রাম সলিউশন বলেছি, 100 গ্রাম সলভেন্ট বলি নাই। মানে তোমার হচ্ছে এমন না যে 100 গ্রাম পানি, টোটাল সলভেন্ট প্লাস সলিউট মিলে আমরা 100 গ্রাম সলিউশন তৈরি করব, এবং ওই সলিউশনের মধ্যে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকবে। আমি কি বুঝাইতে পারছি? তুমি যদি যে কোয়েশ্চেন করেছিলে বুঝলে, আচ্ছা ঠিক আছে, গুড। এখন হচ্ছে কি আমরা চলে আসি এই যে এইখান থেকে তোমাদের স্ট্যান্ডার্ড সলিউশন থেকে কিছু ম্যাথস দেয় তোমাদের, যারা তোমরা যদি চিটাগং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারের যে মেডিকেল গুলো ওখানে যদি কেউ পড়ে থাকো, তোমাদের জন্য এগুলো স্পেশালি ইম্পর্টেন্ট। যারা ডিইউতে পড়ো তাদের যে ইম্পর্টেন্ট না তা না, কিন্তু চিটাগং ইউনিভার্সিটির কোয়েশ্চেন না কম্পারেটিভলি একটু টাফ করে, তো ওই জন্য ওরা এইসব ম্যাথস ট্যাথস অনেক দেয়। তোমাদের কেউ কি চিটাগং মেডিকেল বা কুমিল্লা মেডিকেলের কেউ আছো এখানে, বা নোয়াখালী মেডিকেল? আচ্ছা, যাই হোক, তোমাদের মানে সবার জন্য ইম্পর্টেন্ট, যাদের কথা বললাম ওদের জন্য এটা স্পেশালি ইম্পর্টেন্ট। কিন্তু এই যে প্রথম কোয়েশ্চেনটা, অসমোলারিটি অফ নর্মাল স্যালাইন ইনভ্যারিয়েবলি মোটামুটি সবার জন্য ইম্পর্টেন্ট। এটা তোমাদের ডিউতেও এটা আসছে, মানে আসে স্পেশালি কার্ড টার্মে, যে তোমরা নর্মাল স্যালাইন আমরা 0.9% পড়লাম, এটা অসমোলে তোমরা হচ্ছে গিয়ে কনভার্ট করে দেখাও। কারণ আমি যেটা মানে আমাদের তো যখন আমরা নর্মাল স্যালাইন বডিতে দিই, এটা তো অসমোলার সলিউশন বা অসমোলাল
সলিউশন হিসেবেই দেওয়া হয়ে থাকে। তো দেখো অসমোলারিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। প্রথমে আমরা জানি নর্মাল স্যালাইন মানে কি বলছি, নর্মাল স্যালাইনের ডেফিনিশনটা আরেকবার বলো কেউ একজন। 0.9% সোডিয়াম ক্লোরাইডের হ্যাঁ, ভেরি গুড। 0.9% মানে 100 গ্রামে ছিল হচ্ছে গিয়ে 0.9 গ্রাম, তাই না? তোমার হচ্ছে 100 গ্রামে থাকে হচ্ছে 0.9 গ্রাম সলিউশন, বা 100 গ্রাম বলতে পারি বা 100 মিলিলিটারও বলতে পারি। 100 মিলিলিটারে ছিল হচ্ছে গিয়ে তোমার 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এটাকে মোলে নেওয়া, মোলে নিয়ে আমরা অসমোলে নিব। তো মোলে নেওয়ার জন্য আমাদের এখানে একটা লিটার বসাইতে হবে। তো 100 মিলিলিটারে 0.9 গ্রাম তাহলে লিটারে নেওয়ার জন্য আমরা বের করব 1000 মিলিলিটার বা 1 লিটারে কতটুকু পাই। এটা হিসাব করে দেখো 0.9 ইন্টু তোমার হচ্ছে 1000 ডিভাইডেড বাই 100। তো এখানে আসে হচ্ছে কি আমাদের 9 গ্রাম। তার মানে এর মোলার কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে 9 গ্রাম পার লিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের, যদি আমরা গ্রাম পার মানে লিটারে এর নর্মাল স্যালাইনের কনসেন্ট্রেশন হচ্ছে 9 গ্রাম পার লিটার। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডের মলিকিউলার ওয়েট আমরা জানি, সোডিয়াম প্লাস ক্লোরাইড 23 প্লাস 35.5, সোডিয়াম ক্লোরাইডের মলিকিউলার ওয়েট হচ্ছে 58.5 গ্রাম। তার মানে বলতে পারি না 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 58.5 সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটু আগে যেটা পেলাম 58.5 মানে হচ্ছে 1 মোল, আর 9 গ্রাম হচ্ছে গিয়ে তাহলে 9 ডিভাইডেড বাই 58.5 মোল ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটরের সাহায্যে বের করলাম 0.15 মোল, বা এটাকে আমরা বলতে পারি 150 মিলি মোল। এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? এতটুকু যে আচ্ছা 150 মিলি মোল এটার মানে মাস। আর যদি আমরা এটাকে লিটারে, এটা যেহেতু আমরা 9 গ্রাম পার লিটারে আগে বের করে নিছিলাম, তাহলে এটার কনসেন্ট্রেশন হচ্ছে 150 মিলি মোল পার লিটার। আর আমরা কিন্তু শুরুতেই দেখে আসছি অসমোল মানে হচ্ছে গিয়ে তোমার মোল ডিভাইডেড বাই মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 2। এখানে মোলার কনসেন্ট্রেশন আমরা পেলাম হচ্ছে 150 মিলি মোল। তাহলে অসমোল সমান সমান তোমার যদি এখানে আমরা যদি সরি তোমার হচ্ছে মোল সমান সমান অসমোল ডিভাইডেড, কি বলতেছি আমি, সরি ঠিক আছে, অসমোল সমান সমান মোল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা অসমোল যদি বের করতে চাই তাহলে এখানে জাস্ট 150 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার 300 মিলি অসমোল পার লিটার। বুঝাইতে পারছি? হ্যালো? জি আপু বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি জিনিসটা, যে তোমার হচ্ছে কি মানে তোমার মোলটাকে আমরা জাস্ট অসমোলে কনভার্ট করে নিলাম, সেখানে তাহলে 150কে 2 দিয়ে গুণ করে পাই হচ্ছে 300। তো এইটার সিগনিফিকেন্স কি? আমাদের নর্মাল প্লাজমা অসমোলারিটি, এটা তোমাদের সারা জীবনের জন্য মনে রাখো, নর্মাল প্লাজমা অসমোলারিটি হচ্ছে 250 থেকে 300 মিলি অসমোল পার লিটার। আর সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটি আমরা বের করলাম হচ্ছে গিয়ে তোমার 300 মিলি অসমোল পার লিটার। মানে আমাদের প্লাজমার অসমোলারিটি আর সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটি কিন্তু সেম। এই জন্য যে কোনো প্লাজমা যদি কোনো কারণে লস হয়, যেমন তোমার হচ্ছে গিয়ে ব্লাড লস বা যে কোনো কারণে যদি আমরা প্লাজমাকে রিপ্লেস করতে চাই কোনো একটা ফ্লুইড দিয়ে, আমরা হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি, যেহেতু এদের অসমোলারিটি হচ্ছে গিয়ে অলমোস্ট কাছাকাছি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা অসমোলের ডেফিনেশন যদি আরেকবার বলতেন, অসমোল 2 দিয়ে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? অসমোলটাতে তোমার হচ্ছে গিয়ে 2 দিয়ে, মোলকে 2 দিয়ে, এই ম্যাথটা আচ্ছা তোমার একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখে তোমাদের বলতেছি, 1 মিনিট।
আচ্ছা শোনো, তোমার অসমোল ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই মানে মোল ভাগ 2, কিন্তু তাহলে মানে কি 1 মোল সমান সমান 2 অসমোল, তাই না? হ্যালো, তাহলে 150 মোল সমান সমান কত অসমোল? 300 অসমোল না? 150 গুণ 2। জি আপু। আচ্ছা, তো এইটাই। আর হচ্ছে গিয়ে তোমাদের নর্মাল স্যালাইন, সরি 100 গ্রাম না, এটা 100 মিলিলিটার। আমি তোমাদের তখন মানে স্লিপ অফ টাং ছিল। 100 মিলিলিটার সলিউশনে তোমার যদি 0.9 গ্রাম তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড থাকে, এবং অবশ্যই এটা তোমার পার্সেন্ট সলিউশন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের এগুলো তোমাদের অত লাগবে না। এখন আমরা স্ট্যান্ডার্ড সলিউশন শেষ, 7 ধরনের পড়লাম, মোটামুটি প্রতিটা ডেফিনিশন জানলাম, এক্সপ্রেশন জানলাম, সোডিয়াম ক্লোরাইডটা নিয়ে একটু বিস্তারিত বললাম। নন স্ট্যান্ডার্ড সলিউশন, যে যাদের কনসেন্ট্রেশনকে আমরা ওভাবে মেজার করতে পারি না, এদের কনসেন্ট্রেশন মেজারের তেমন কোনো ইউনিট নাই, কিন্তু অন্য কোনো প্রপার্টি দেখে আমরা এদের কনসেন্ট্রেশনটাকে আন্দাজ করতে পারি। সেই প্রপার্টিটা কি, মানে এই প্রপার্টি অনুযায়ী যেহেতু এদের কোনো কনসেন্ট্রেশনের কোনো ডেফিনিট ইউনিট নাই, এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার নন স্ট্যান্ডার্ড সলিউশন, মানে এদের কনসেন্ট্রেশন আমরা জানি না। এখন আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, প্রতিটা কিন্তু তোমরা জানো, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আর সুপার স্যাচুরেটেড এর বাংলাটা আমি মুহূর্তে ভুলে গেছি। আনস্যাচুরেটেড, হ্যাঁ অতিরিক্ত, হ্যাঁ ভেরি গুড। তো আনস্যাচুরেটেড সলিউশন কি জিনিস? যে সলিউশনে আমরা যতটুকু মানে সলিউট মানে অ্যাড করতে থাকলেও দেখা যায় যে সলভেন্টটা সলিউটটাকে গ্রহণ করতে পারে, কোনো প্রেসিপিটেশন হয় না, মানে তোমার সলিউটের পরিমাণ সলভেন্টের ক্যাপাসিটির চেয়ে কম আছে, যে সলভেন্ট আরো সলিউট একসেপ্ট করতে পারে, সেই সকল সলিউশনকে বলি আনস্যাচুরেটেড সলিউশন, যে সলভেন্ট ক্যারিজ লেস সলিউট দ্যান ইটস ক্যাপাসিটি। আচ্ছা, আর স্যাচুরেটেড সলিউশনে কি দেখা যায়, যে সলিউট অ্যাড করলে তোমার হচ্ছে কি সলভেন্টের পুরো মানে ক্যাপাসিটি, পূর্ণ ক্যাপাসিটিতে অলরেডি সলিউট আছে, ফার্দার সলিউট যদি অ্যাড করি তাহলে সলিউট গুলো নিচে প্রেসিপিটেট হবে। তোমরা ওয়ার্ডটা মনে রাখো, প্রেসিপিটেশন বা অধঃক্ষেপ্ত হয়, ঠিক আছে? স্যাচুরেটেড সলিউশন কি জিনিস তাহলে? স্যাচুরেটেড সলিউশন কন্টেইনস ম্যাক্সিমাম মানে the solution which contains as much solute as the solvent can carry, মানে সলভেন্ট যতটুকু সলিউট ক্যারি করতে পারে অলরেডি কিন্তু ওই পরিমাণ সলিউট আছে, এর চেয়ে বেশি অ্যাড করলে তোমার হচ্ছে প্রেসিপিটেট করে। আর সুপার স্যাচুরেটেড সলিউশন কি, যে এইখানে ঠিক আছে তোমার সলভেন্টের ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত সলিউট আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস হয়, আমরা জানি যে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো যদি এরকম কোনো স্যাচুরেটেড সলিউশনকে আমরা হিট দেই, এর ভলিউমটা এক্সপান্ড করে, টেম্পারেচার বাড়া মানে ভলিউম বাড়বে, তখন দেখা যায় কি তখন আমরা এর যে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা ছিল এর চেয়েও বেশি সলিউট অ্যাড করতে পারি, মানে যেহেতু ভলিউম বেড়ে গেছে সোর অ্যাকসেপ্টেন্স ক্ষমতাটাও বেড়ে গেছে, এখানে আরো বেশি সলিউট আমরা অ্যাড করতে পারি। যে এই ধরনের সলিউশনকে বলা হয় সুপার স্যাচুরেটেড, মানে এদের যে ক্ষমতা তার চেয়ে বেশি সলিউট এটাতে আছে। তো সুপার স্যাচুরেটেড সলিউশন কিভাবে তৈরি করি টিচাররা জিজ্ঞাসা করতে পারে, যে প্রথমে আমরা একটা স্যাচুরেটেড সলিউশনকে হিট দেই, তারপরে হচ্ছে এখানে সলিউট অ্যাড করি, আর লাস্টে হচ্ছে গিয়ে তোমার ঠান্ডা করা হয়, এবং এইটা ঠান্ডা করলে কিন্তু তোমার প্রেসিপিটেট করে না, এইটা ঠান্ডা করলে দেখা যায় যে ক্রিস্টাল ফর্ম হয়। সুপার স্যাচুরেটেড সলিউশন বিভিন্ন ক্রিস্টাল তৈরিতে ব্যবহার করা হয়, এটা ক্লিনিক্যালি অত একটা রেলিভেন্ট না, বাট প্রসেসটা এবং ডেফিনিশনটা টিচাররা জানতে পারে। যেটা বললাম বায়োকেমিস্ট্রির এই ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু বায়োফিজিক্স রিলেটেড, মানে অনেক কিছু তোমরা জানো, কিন্তু এটাও টিচাররা হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে। তো আমাদের মেডিকেলি কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশনটা ইম্পর্টেন্ট, নন স্ট্যান্ডার্ডটা অত ইম্পর্টেন্ট না, তাও রিটেন এবং ভাইবার জন্য আমাদের অ্যাটলিস্ট ডেফিনিশনটা জানতে হবে। আচ্ছা, তো আমাদের ক্লাসিফিকেশনের কোয়ান্টিটেটিভ সলিউশনের পার্টটা শেষ, মানে তোমাদের যদিও এখন যদি বোরিং লাগে, মানে এখন হচ্ছে আসল জিনিস, কোয়ান্টিটেটিভটা ইম্পর্টেন্ট বাট কোয়ালিটেটিভটা হচ্ছে তোমাদের জন্য একদম অনেস্টলি নতুনের মতো, কারণ ক্রিস্টালয়েড কলয়েড কেমিস্ট্রিতে হয়তো বা একটু পড়ে আসছি আমরা, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও তোমার কোয়েশ্চেন আসে যে ক্রিস্টালয়েডের সাইজ কত, কলয়েডের সাইজ কত, ওই পর্যন্তই। কিন্তু এখন তোমাদের বায়োকেমিস্ট্রিতে এটার ডিটেইলস জানতে হবে, যে ক্রিস্টালয়েডের কি কি প্রপার্টি, কলয়েডের কি কি প্রপার্টি, দুইটার ডিফারেন্স কি, একটা সলিউশন থেকে ক্রিস্টালয়েড থেকে কিভাবে কলয়েড সেপারেট করে, মানে ক্রিস্টালয়েড আর কলয়েড থেকে তোমরা যদি সারা জীবনে একটা কোয়েশ্চেন না পেয়েছো তো আমাকে এসে বলো। আমি যেমন গত ক্লাসে বলছিলাম যে বাফার থেকে কোনো না কোনো সময় কোনো না কোনো কোয়েশ্চেন পাবাই, তেমনি ক্রিস্টালয়েড এবং কলয়েড রিলেটেড কোয়েশ্চেন অবশ্যই পাবে, এবং কোথায় কি কোয়েশ্চেন পাবা আমি তোমাদের বলতে থাকবো। তো
তো প্রথমে আসি ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েডের সাইজ, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও একটা পেইড মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যে ক্রিস্টালয়েড হচ্ছে যেই সকল তোমার সাবস্টেন্সের সাইজ হচ্ছে লেস দেন 1 ন্যানোমিটার, এবং এইটার খুবই আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা তোমার অর্ধভেদ্য যেটাকে বলে মেমব্রেন দিয়ে ক্রস করতে পারে। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের এক্সাম্পল দাও। আমাদের বডিতে একটা সেমি পারমিয়েবল, জি ভাই কি মেমব্রেন? পেরিটোনিয়াম। সেল মেমব্রেন, পেরিটোনিয়াম, ভেরি গুড। তোমার হচ্ছে গিয়ে যে কোনো আমাদের বডিতে অ্যাকচুয়ালি সেল মেমব্রেন বলো, প্লাজমা মেমব্রেন বলো, বডির যে সকল বায়োলজিক্যাল মেমব্রেন আছে সবই কিন্তু সেমি পারমিয়েবল। এবং ক্রিস্টালয়েডের ডেফিনিশনে তোমাদের এই দুইটা ওয়ার্ড মেনশন করতেই হবে, যে এটা হচ্ছে এক হচ্ছে তো লেস দ্যান 1 ন্যানোমিটার, আর এক হচ্ছে গিয়ে ইট ক্যান পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। সো দ্য সাবস্টেন্সেস হুজ সাইজ ইজ লেস দ্যান 1 ন্যানোমিটার অ্যান্ড ক্যান পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, দুইটাই বলতে হবে, শুধু সাইজ লেস দ্যান 1 ন্যানোমিটার বলে থাকলে হবে না। এইটার এক্সাম্পল হচ্ছে দুই ধরনের, আমরা মনে রাখার স্বার্থে বলতে পারি যে একটা হচ্ছে ইলেকট্রোলাইট, একটা হচ্ছে নন ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস কি জিনিস সেটা কিন্তু আমি তোমাদের গত ক্লাসে বলছি, যে কোনো চার্জ যদি কোনো এলিমেন্ট থাকে সেটাকে আমরা বলি ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, যে চার্জড পার্টিকেল। আর নন ইলেকট্রোলাইট ক্রিস্টালয়েডের এক্সাম্পল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে গিয়ে গ্লুকোজ। মনে রাখো অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ। মজার ব্যাপার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিন্তু একটা ক্রিস্টালয়েড, কিন্তু অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি কি গঠন করে একসাথে হয়ে, জানো কি? প্রোটিন। ভেরি গুড। অ্যামাইনো অ্যাসিড একটা ক্রিস্টালয়েড, প্রোটিন কিন্তু একটা কলয়েড। সিমিলারলি গ্লুকোজ কিন্তু একটা ক্রিস্টালয়েড, কিন্তু পলিস্যাকারাইড যেগুলো যেমন তোমার স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো কিন্তু তোমার হচ্ছে কি কলয়েড। ঠিক আছে? সো যে ছোট জিনিসগুলো যেগুলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এরা হচ্ছে ক্রিস্টালয়েড, এদের বড় ভাই যে বড় ভার্সন যেটা সেটা হচ্ছে কি তোমার কলয়েড। এখন ক্যান পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন কিন্তু আমি বলছি, কিন্তু ইলেকট্রোলাইট যেগুলো যেমন সোডিয়াম ক্লোরাইড, এরা কিন্তু আমাদের বডিতে যে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, যে ফসফোলিপিড মেমব্রেন থাকে, এটা কিন্তু তোমাদের ডেফিনিশনের জন্য বলতেছি না, মানে জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলতেছি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারে, হ্যাঁ ভেরি গুড, কিন্তু এরা কিন্তু নিজে থেকে সেল মেমব্রেন ক্রস করতে পারে না। এদের আইদার একটা স্পেসিফিক আয়ন চ্যানেল লাগে, যেখানে জাস্ট ওরা এই চ্যানেল দিয়ে বা একটা রাস্তা দিয়ে ওরা পাস করবে, বা কিছু পাম্প থাকে, তোমরা ফিজিওলজিতে পড়বা যে এই যে এদেরকে পাম্প আউট করে বা সেলের ভেতর থেকে বাইরে আনে। তো তাহলে হচ্ছে গিয়ে এটা কেন হয়? আমরা তো সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে নরমালি পাস করার কথা, কিন্তু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থেকে এরা কেন নিজেরা পাস করতে পারে না? কারণ আমরা জানি যে আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে তোমার হচ্ছে ফসফোলিপিড লেয়ার থাকে, যেখানে তোমার বাইরের দিকে থাকে হচ্ছে তোমার হাইড্রোফোবিক পার্ট। তো এই যে যেহেতু তোমার সেল মেমব্রেনের হাইড্রোফোবিক পার্ট থাকে, হাইড্রোফোবিক মানে কি, এরা হচ্ছে ওয়াটার বা চার্জড পার্টিকেলকে রিপেল করে। এই সেল মেমব্রেনের হাইড্রোফোবিক পার্টের জন্য তোমার হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড ঠিক মতো পাস, মানে এরা যেহেতু চার্জড পার্টিকেল, এরা পাস করতে পারে না, যেহেতু এটা হচ্ছে তোমার ওয়াটার ইনসলিউবল। তোমার আমাদের সেল মেমব্রেনের যেহেতু লিপিড দিয়ে তৈরি, ওয়াটার ইনসলিউবল, সো ওয়াটারও যেতে পারে না, চার্জড পার্টিকেলও সেল মেমব্রেন নরমালি ক্রস করতে পারে না। আমি কি বুঝাতে পারছি? জি আপু। আচ্ছা ভেরি গুড। আর এটার ফাংশন কি? এটা অসমোটিক প্রেসার দেয় আর হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরি করে। কোনটা কিভাবে করে অবশ্যই আমরা ক্লাসে আস্তে আস্তে বুঝবো। আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে, মানে তোমার 10টা ক্রস করবে তো তোমার পানি টানি নিয়ে বসো, আমি মাইন্ড করবো না, কিন্তু ক্লাসটা পুরোটা করো, কারণ জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে ক্রিস্টালয়েডের কিছু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ক্রিস্টালয়েড, ওই যে একটু আগে যে বললাম 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা একটা ক্রিস্টালয়েড সলিউশন। তারপরে যে রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার কলেরা স্যালাইন, সবই কিন্তু ক্রিস্টালয়েড সলিউশন। আমাদের বডিতে ফ্লুইড লসে জেনারেলি এগুলো দিয়ে থাকে। তোমাদের রিঙ্গার্স ল্যাকটেট এগুলোর তো এখন লাগবে না, কিন্তু এগুলো কিন্তু তোমরা যখন থার্ড ইয়ারে ওয়ার্ডে যাবা আল্লাহ আল্লাহ করে, তখন কিন্তু তোমাদের এই সবগুলোর কন্টেন্ট বা কোনটাতে কি আছে জানতে হবে। কিন্তু আপাতত তোমরা হচ্ছে গিয়ে এই ফার্স্ট ইয়ারের জন্য সোডিয়াম ক্লোরাইডের মানে তোমার কন্টেন্ট জানাটাই হচ্ছে এনাফ। আর রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি জিনিস বা অসমোটিক প্রেসার, যেটা বললাম আস্তে আস্তে আসতেছি। কলয়েড,
কলয়েড আর ক্রিস্টালয়েডে বেসিক্যালি অনেকগুলো ডিফারেন্স আমাদের রিটেনে লিখতে হবে, কিন্তু ডেফিনিশনে ডিফারেন্স হচ্ছে দুইটা। এক হচ্ছে সাইজ, যেটার সাইজ কলয়েডের সাইজ হচ্ছে 1 to 100 ন্যানোমিটার, আর কলয়েড ক্যান নট পাস থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। সেটা যেটাই হোক, সেটা আমাদের প্লাজমা মেমব্রেন হোক বা যে কোনো ধরনের সেমি পারমিয়েবল মেমব্রেন হোক, কলয়েড ক্যান নট পাস, যেহেতু এর সাইজ বেশি পাস করতে পারে না। এটার এক্সাম্পল হচ্ছে আমরা কয়েকভাবে ভাগ ওখানে যেমন ইলেকট্রোলাইট নন ইলেকট্রোলাইট ছিল, এখানে আমরা প্রধানত দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে প্লাজমাতে কি কি কলয়েড থাকে, একটা হচ্ছে আমরা খাবারের মাধ্যমে কি কি কলয়েড পাই। প্লাজমা কলয়েডের সবচাইতে বড় এক্সাম্পল হচ্ছে প্লাজমা প্রোটিন। আমি একটু আগে তোমাদের বলছি প্রোটিন একটা কলয়েড, আর প্লাজমাতে যেসব প্রোটিন পাওয়া যায় সবগুলো হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ প্লাজমা কলয়েড। তোমাদের কি কেউ কি প্লাজমা প্রোটিন গুলোর নাম আমাকে বলতে পারবা? আমি খুবই প্লেজেন্টলি সারপ্রাইজড হব, বলো যদি কেউ পারো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ভেরি গুড। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। আর প্রোথ্রম্বিনটা অনেক বইয়ে বলে, অনেক বইয়ে বলে না, কিন্তু তোমরা অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেনটা অবশ্যই বলবা। ভেরি গুড, ভেরি গুড। তো প্লাজমা কলয়েড এটা হচ্ছে তোমরা একদম সারা জীবনের জন্য মাথায় ঢুকায় রাখো যে প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে কলয়েড পার্টিকেল। আমরা কলয়েডের কিছু প্রপার্টি একটু পরে বলবো, সবগুলোই কিন্তু প্লাজমা প্রোটিনের বেলায় খাটবে, এবং এই প্রপার্টি গুলোর কারণেই কিন্তু আমাদের বডি খুব সুন্দরভাবে ফাংশন করে। আমাদের বডির প্রপারলি ফাংশনিং এর জন্য প্লাজমা প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর কেন গুরুত্বপূর্ণ এটা বোঝাও সহজ, তো তোমরা একটু মনোযোগ দিবা। হ্যাঁ, আর প্লাজমাতে আর কি কলয়েড আছে, লিপিড, যেগুলো হচ্ছে যেমন তোমার হচ্ছে কোলেস্টেরল, একটু তোমরা যখন মেটাবলিজম পড়বা তখন জানবা, বা লিপিড পড়লে জানবা, যেমন তোমার হচ্ছে ট্রাইয়াসাইল গ্লিসারল, VLDL, যে লিপিড গুলো আমাদের প্লাজমাতে যে লিপিড গুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে তোমার কলয়েড। আর ডায়েটারি কলয়েড আমি একটু আগে বলে দিচ্ছি, যেমন ডায়েটারি প্রোটিন বা ডায়েটারি কার্বোহাইড্রেট, তোমার পলিস্যাকারাইড যেগুলো, স্টার্চ, ফাইবার্স, এগুলো তোমার হচ্ছে কলয়েড। আর ডিএনএ আরএনএ হচ্ছে আমরা যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড, এরা হচ্ছে কলয়েড। এদের ফাংশনও কিন্তু সেমই বলা যায়। তোমার হচ্ছে গিয়ে কিন্তু এটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা আমি তোমাদের বলতেছি। যে নাম্বার 1 কি, এরা হচ্ছে কি সেল সাইটোপ্লাজম এবং বায়োলজিক্যাল ফ্লুইডের একটা ইম্পর্টেন্ট পার্ট। যেটা বললাম যে প্লাজমা প্রোটিন কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমাদের প্লাজমা বা তোমার ব্লাডের খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। সেলের মাঝেও কিন্তু কিছু সেলুলার প্রোটিন থাকে যারা কিনা আমাদের সেলের সাইটোপ্লাজম গঠনে সাহায্য করে। তোমরা আমাকে বলতে পারবা যে সেলের কোন অর্গানেল থেকে, সাইটোপ্লাজমের কোন অর্গানেলি থেকে প্রোটিন তৈরি হয়? ভেরি গুড, রাইবোজোম। আচ্ছা, মেইনটেইনস নরমাল ব্লাড ভলিউম, এইটা কিভাবে করে? এইটা যদি তোমাদের বুঝাইতে যায়, এখানে তোমাদের অসমোসিস, অসমোটিক প্রেসার, এগুলোর জিনিস চলে আসবে। দেখো, কলয়েডাল অসমোটিক প্রেসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অসমোটিক প্রেসার? তার আগে তোমরা আমাকে বলো হোয়াট ইজ অসমোসিস। তোমরা একজন আনমিউট করে বলো, যদি সবাই বুঝতে পারো লাস্টে সবাই ইয়েস বলবা। একজন আনমিউট করে আমাকে বলো হোয়াট ইজ অসমোসিস। আপু, কোন সলিউশনের ক্ষেত্রে হচ্ছে যে কি বেশি ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যদি দ্রবণগুলো পাস থ্রু হয় তখন এটাকে অসমোসিস বলে। আচ্ছা আপু, তোমাকে আমি জিজ্ঞাসা করছি যেই জন্য তুমি হচ্ছে যেখানে মানুষজন নর্মালি ভুল করাটা স্বাভাবিক, যেখানে তুমি সম্ভবত ওখানেই ভুল করছো, আমি যদি কারেক্ট শুনে থাকি। অসমোসিস হচ্ছে তোমার বেশি এক্স্যাক্টলি নট উচ্চ থেকে নিম্ন না, লোয়ার আমরা দ্রাবক একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে না? হ্যাঁ, কিন্তু তোমাদের এখন এই দ্রব, দ্রাবক, অর্ধভেদ্য এগুলো তোমরা ভুলে যাও। এগুলো তোমাদের এই বাংলা টার্মের দিন শেষ। আমরা এখন যা বলবো আমরা ইংলিশে বলবো, কারণ যদি আমরা এখন বারবার এই বাংলাগুলো মাথায় আনি, আমাদের কিন্তু সারা জীবন বাংলায় এটাই সারা জীবন না, অনেক বড় সময় ধরে কিন্তু মাথায় এগুলাই ঘুরবে। আমরা ইংলিশে বলার প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমাদের আইটেমে বা কার্ডে বলতে ইজি হবে। এখন তুমি যদি এটা বলো যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব, দ্রব্যের নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব, টিচাররা হয়তো বা কিছু টিচার হচ্ছে মেনে নিবে যে আচ্ছা ঠিক আছে বাচ্চাটা নার্ভাস, কিন্তু কিছু টিচার কিন্তু ওখানে তোমাকে বের করে দিতে পারে। ঠিক আছে, মেডিকেলে ভাইভাটা খুবই আনপ্রেডিক্টেবল, তো তোমাদের অবশ্যই ইংলিশে বলার প্র্যাকটিস করতে হবে। তো যেটাই হোক, অসমোসিস হচ্ছে গিয়ে বুঝানোর জন্য বলতেছি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যে সলভেন্টের যে মুভমেন্ট, সেটাকে আমরা বলছি অসমোসিস, মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। কার?
অফ দ্য সলিউট। মানে আরো যদি সহজ করে একটা যদি ইয়া দিয়ে বুঝায়, দুইটা কন্টেইনারের মধ্যে, দুইটাই হচ্ছে 5 লিটারের কন্টেইনার, এইটার মধ্যে সোডিয়াম আছে হচ্ছে ধরো 2টা, এটার মধ্যে সোডিয়াম আছে হচ্ছে 10টা, তাহলে কোনটাতে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, কোনটাতে কম? ফার্স্টটাতে বেশি, সেকেন্ডটাতে এটাতে হচ্ছে সোডিয়ামের বেশি আর এটাতে হচ্ছে কি কম। আর অসমোসিস কি জিনিস? মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউট টু হাইয়ার কনসেন্ট্রেশন অফ সলিউট। মানে সলিউটের যেখানে কম ঘনত্ব সেখান থেকে সলিউটের বেশি ঘনত্বের দিকে যাবে। কে যাবে? সলভেন্ট যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা গুড। তুমি যে ভুল করছো একদম মন খারাপ করো না, এখানে ভুল করাটাই স্বাভাবিক, কিন্তু আমি যেটা বললাম যেখানে ফোকাস করবা যে ইংলিশে বলার প্র্যাকটিসটা তোমরা এখন থেকেই করবা। হ্যাঁ, আর অসমোটিক প্রেসার কি জিনিস? কলয়েডের একটা প্রপার্টি আছে যে কিনা এই অসমোসিসকে বাধা দেয়। দ্য প্রপার্টি উইচ রেজিস্ট অসমোসিস ইজ কল্ড কলয়েডাল অসমোটিক প্রেসার। কেন হয় এটা? কলয়েডের প্রপার্টি গুলো পড়ার সময় আমরা দেখবো একটা জিনিস, ইমবাইবিশন। ইমবাইবিশন বা ইমবিবিশন যেটাই বলো, ইমবাইবিশন কি জিনিস? কলয়েডের একটা টেন্ডেন্সি থাকে যে এ হচ্ছে নিজের দিকে পানি ধরে রাখবে, এ পানির মুভমেন্টকে এরা হচ্ছে কি মানে মুভ করতে দিবে না। এই প্রপার্টিটাকে বলে হচ্ছে ইমবাইবিশন, এবং এই ইমবাইবিশনের কারণেই কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেসারটা ক্রিয়েট হয়ে থাকে, যে ও অসমোসিস হতে দিচ্ছে না। এই জন্য আমাদের যে প্লাজমাতে প্লাজমা প্রোটিনের এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এরা প্লাজমার যে মধ্যে যে পানি থাকে বা ব্লাডের যে ভলিউমটা, এটা ওরা মেনটেন করতে সাহায্য করে, পানি ধরে রাখতে সাহায্য করে। যদি কোনো কারণে প্লাজমা প্রোটিন কমে যায় তখন ব্লাডের এই পানিতে অসমোটিক প্রেসার কেউ দেওয়ার মতো তেমন কেউ থাকে না। ব্লাডের যে প্লাজমা অংশটা সেটা হচ্ছে বা ফ্লুইড অংশটা ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসে। তোমরা কি কেউ এই কন্ডিশনটার নাম বলতে পারো যখন তোমার ব্লাড বা ফ্লুইড তোমার ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসে? এই কন্ডিশনটিকে কি বলে, কেউ কি জানো? আপু ইডিমা। ভেরি গুড, ইডিমা। তোমরা লিখে রাখো যারা না জানো, যে কলয়েডাল অসমোটিক প্রেসার যখন প্লাজমা প্রোটিন কমে যায়, কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায়, তখন যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে তোমার ইডিমা। আচ্ছা, তোমরা আমাকে এখন বলো যে আমাদের প্রোটিন কোন অর্গান থেকে তৈরি হয়? প্লাজমা প্রোটিন কোন অর্গান থেকে তৈরি হয়? আপু লিভার। লিভার। ভেরি গুড, লিভার। হ্যাঁ, তোমার অসুবিধা নেই, যে যা অ্যান্সার দাও দাও, এখন তোমাদের ভুল করারই সময়। তোমরা যে লিভার বলতে পারছো আমি খুব খুশি হয়েছি। সো কোনো কারণে যদি লিভার ডিজিজ হয়, এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে, এটাকে বলে লিভার সিরোসিস। এটা একটা লিভার ডিজিজের নাম বা ক্রনিক লিভার ডিজিজ। হ্যাঁ, যদি লিভার অনেক দিন ধরে নষ্ট থাকে তখন দেখা যায় কি যে তখন প্লাজমা প্রোটিনের অ্যামাউন্ট কমে যায়, তখন কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায়, আমাদের ব্লাড তোমার হচ্ছে ফ্লুইড ক্যাপিলারি থেকে সব হচ্ছে বডির ভেতরে মানে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসে, তখন অ্যাসাইটিস দেখা যায়। যে লিভারের যে লিভার ড্যামেজের পেশেন্ট গুলো, যে হেপাটাইটিসের পেশেন্ট বলো, তাদের দেখবা কি পেট একদম ফুলে আসে। এটা কিন্তু ক্লিনিক্যালি একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলছি, যে এদের হচ্ছে কি যেহেতু এদের লিভার সমস্যা, প্লাজমা প্রোটিন কম, এদের হচ্ছে ইডিমা হয়, পেটটা একদম ফুলে যায়। তো এটা এই জন্যই যে তোমার হচ্ছে প্লাজমা প্রোটিন কলয়েডাল অসমোটিক প্রেসার দিতে পারে। আর ফ্যাট ডাইজেশন আর অ্যাবজর্পশন, একটা খুব ইম্পর্টেন্ট কলয়েডের কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাইল সল্ট। বাইল সল্ট একটা কলয়েড, এবং এই বাইল সল্ট তোমার ফ্যাট ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনে সাহায্য করে। কিভাবে করে? আমরা যখন অ্যাবজর্পশন ডাইজেশনের আলাদা কার্ডই আছে, কার্ড না আলাদা আইটেম আছে, তখন হচ্ছে তোমরা পড়বা। আচ্ছা, এই পর্যন্ত কলয়েডে কি কারো কোনো প্রবলেম আছে? না। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে কি আমরা এই যে এটা তোমাদের রিটেনের কোয়েশ্চেন, এটাও তোমরা হচ্ছে রিটেনে পাওয়ার চান্স খুবই খুবই বেশি। প্রপার্টিজ অফ কলয়েড আমরা কয়েক ধরনের পড়বো, ফিজিক্যাল প্রপার্টিজ, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, তারপর কাইনেটিক প্রপার্টিজ আর অপটিক্যাল প্রপার্টিজ। তোমাদের প্রতিটা জিনিসই তোমার, আর আমি যেভাবে বলতেছি তোমরা যদি রিটেনে এভাবে লিখো খুবই ভালো মার্কস পাবা। আর ভাইভাতে টিচাররা তো একদম ডিরেক্টলি জিজ্ঞাসা করবে না যে ফিজিক্যাল প্রপার্টি তুমি হচ্ছে বলতে থাকো, টিচাররা জিজ্ঞাসা করবে এটার সাইজ কি বা এটা তোমার হচ্ছে কাইনেটিক্যালি কি করে, এইসব টিচাররা স্পেসিফিক ভাইভাতে জিজ্ঞাসা করবে। বাট রিটেনে তোমরা এভাবে পয়েন্ট করে লিখলে খুবই ভালো মার্কস পাবা। এখন এবং এটার অ্যান্সারও তোমরা দিবা। কলয়েডের সাইজ কত? 1 to 100 nanometer. ভেরি গুড। আচ্ছা, কলয়েডের শেপটা আমি তোমাদের বলি নাই, কলয়েডের শেপ হচ্ছে অ্যামোরফাস। ঠিক আছে, এটার শেপ হচ্ছে অ্যামোরফাস। অ্যামোরফাস মানে কি? এর কোনো
আবার বাংলা ইংলিশে বলার চেষ্টা করো, তুমি কি বাংলাতেই তো বললাম মনে হয়। আচ্ছা, আমি কিন্তু বাংলাকে ডিসকারেজ করতেছিলাম, মানে আমি জাস্ট তোমাদের প্র্যাকটিক্যালি বলছি যে তোমাদের বুঝো বাংলাতে, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু বলবা যখন অভ্যাসটা আমরা ইংলিশে করি। অ্যামরফাস হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার কোনো নির্দিষ্ট শেপ বা সাইজ নাই, নো ডেফিনিট শেপ অর সাইজ। আচ্ছা, ক্রিস্টালের শেপ কেমন? ক্রিস্টালয়েডের শেপ তো বোঝাই যাচ্ছে, ক্রিস্টালাইন শেপ হবে। কলয়েডের শেপ হচ্ছে অ্যামরফাস। এখন বলো, পারমিয়াবিলিটি টু থ্রু সেমি পারমিয়াবল মেমব্রেন, এটা কি? ক্যানট ক্যানট। আর অসমোটিক প্রেসারটা নিয়ে আমি যদিও একটু আগে বলছি, পরে আবার বলবো। ইমবাইবিশন অফ ওয়াটার, কলয়েড কি ইমবাইব করতে পারে না পারে না? পারে, একটু আগেই বলেছি, ওরা হচ্ছে নিজের দিকে পানিটা ধরে রাখে। তো এগুলো, এই পাঁচটাই হচ্ছে ওদের ফিজিক্যাল প্রপার্টিতে বলবা। এখন হচ্ছে কাইনেটিক প্রপার্টি। কাইনেটিক শব্দটার মানে কি? কাইনেটিক শব্দটার মানে হচ্ছে মুভমেন্ট, আমরা এটা ফিজিক্সে পড়েছি। কলয়েডের একটা স্পেশাল মুভমেন্ট আছে, এটাকে বলা হয় হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তোমাদের এই শুধুমাত্র এই ব্রাউনিয়ান মুভমেন্টটা নিয়েই শর্ট নোট আসতে পারে, আর টিচাররা ভাইভাতে ডেফিনিশন ধরে। ব্রাউনিয়ান মুভমেন্টের নাম আসছে হচ্ছে চার্লস ব্রাউন, এই মানে এই মুভমেন্টটাকে ডেসক্রাইব করেছিল, তো এই জন্য এটার নাম ব্রাউনিয়ান মুভমেন্ট। আর এখানে কয়েকটা কথা তোমাদের বলতে হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে র্যাপিড, এটা হচ্ছে হ্যাফাজার্ড, মানে হতেই থাকবে, খুব দ্রুত গতিতে হবে এবং নির্দিষ্ট কোনো দিক নাই। এটা কলয়েড পার্টিকেলেরই হয়। কেন হয়? ডিউ টু আনইন্টারাপ্টেড বাফেটিং। এখন বাফেটিং মানে কি জিনিস? বাফেটিং আর কিছুই না, বাফেটিং মানে হচ্ছে ধাক্কা ধাক্কি। একটা কলয়েডের সাইজ তো 1 থেকে 100 ন্যানোমিটার। তো সলভেন্টের যে মলিকিউল গুলো, ওগুলো কি করে? এই কলয়েড গুলোকে ধাক্কাতেই থাকে, মানে কোনো নির্দিষ্ট দিক নাই, হ্যাফাজার্ডলি দ্রুত ধাক্কাতেই থাকে। এই জিনিসটাকে, এই কারণে যে মুভমেন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। ক্রিস্টালয়েড এত ছোট, লেস দেন 1 ন্যানোমিটার, যে এটার উপর সলভেন্ট মলিকিউল, এটাকে মানে কি ধাক্কা দিবে? এটা তো কিছু নাই, এত ছোটতে ধাক্কা দিয়েও কিছু যায় আসে না। কিন্তু কলয়েডের একটা তোমার মোটামুটি একটা সাবস্টেন্সিয়াল সাইজ আছে বলে তোমার কলয়েডটা হচ্ছে এই ধাক্কাটা মানে তোমার মেজার করা যায় বা তোমার হচ্ছে গিয়ে দেখা যায়। এখন এটা খালি চোখে অবশ্যই দেখা যায় না, এটা দেখা যায় হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে। তো এই ডেফিনিশনটা আমি তো এখন এটা কোত্থেকে নিয়েছিলাম, সম্ভবত এবিসি থেকেই নিয়েছিলাম। তো তো এটা তো মানে আমি তোমার নিজের নোট থেকে তোমাদেরকে পড়াই, তো এটা হচ্ছে এবিসিডি, তোমরা হচ্ছে এই ডেফিনিশনটাই বলো, এবং ব্রাউনিয়ান মুভমেন্টের ডেফিনিশন টিচাররা ধরে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাইনেটিক পড়লাম, অপটিক্যাল প্রপার্টি, এই টিন্ডাল ফেনোমেনন, টিন্ডাল ইফেক্ট বা টিন্ডাল ফেনোমেনন নিয়েও তোমাদের হচ্ছে শর্ট নোট আসে। এখানে তোমরা যদি একটা সলিউশনের মধ্যে তোমরা যদি একটা লাইট পাস করো এবং এইটাকে তোমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এটা ধরো এভাবে যাচ্ছে, তোমরা যদি এটাকে 90 ডিগ্রি বা উপর থেকে দেখো, দেখবা কি কলয়েড সলিউশনে তোমার এই লাইটের যে পাথওয়েটা বা ট্র্যাকটা, মানে তোমার যে লাইট যেখান দিয়ে যাচ্ছে, তোমরা হচ্ছে উপর দিয়ে দেখলে এটা বুঝতে পারবা। একটা একটা ইনস্ট্রুমেন্ট আছে অবশ্যই, এটা পরে বলতেছি, কিন্তু কলয়েডে তোমার এই রে অফ লাইটটা বোঝা যায়। ক্রিস্টালে দেখো, ক্রিস্টালে কিন্তু এরকম কিছু বোঝা যাচ্ছে না। সো কলয়েডে তোমার হচ্ছে যদি তোমরা 90 প্রবলেম হচ্ছে। দাঁড়াও ভাই, এক সেকেন্ড। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো তোমার যদি একটা রে অফ লাইট পাস করে তোমার একটা কলয়েড সলিউশনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো, তোমার এই রে অফ লাইটটা খুব ভালো মতো বোঝা যাবে কলয়েডের ক্ষেত্রে, এবং এটাকেই বলা হয় টিন্ডাল ফেনোমেনন। এইটা কেন? এটা হচ্ছে কলয়েড তো মোটামুটি 1 to 100 ন্যানোমিটার, এটা হচ্ছে এই যে লাইটের যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলোকে স্ক্যাটার করতে পারে। তোমরা তো স্ক্যাটারিং, ডিফিউশন, এগুলো তোমরা তো এইচএসসি তে পড়ে আসছো যে লাইটের প্রপার্টি। তো তোমার কলয়েড গুলো যেহেতু এদের মোটামুটি ভালো একটা সাইজ আছে, এরা হচ্ছে কি লাইট পার্টিকেল গুলোকে স্ক্যাটার করতে পারে, এই জন্য এরকম চওড়া একটা পাথওয়ে দেখা যায়। ক্রিস্টাল এই জিনিসটা পারে না, এবং এটাকেই বলা হয় টিন্ডাল ফেনোমেনন। এই জিনিসটা আমরা দেখি, এবং এটা যারা ভালো মার্কস পেতে চাও তাদের টিচাররা জিজ্ঞাসা করে, এটার ইনস্ট্রুমেন্ট হচ্ছে নেফেলোমিটার। ব্রাউনিয়ান মুভমেন্ট দেখেছিলাম আমরা আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে, আর টিন্ডাল ফেনোমেনন আমরা যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিউ করি এটাকে বলা হয় নেফেলোমিটার। এটা হচ্ছে এটা মানে ক্লিনিক্যালি এটা সায়েন্টিস্টদের মানে সায়েন্টিস্টরা ইউজ করে, আমাদের মেডিকেলে আমরা তো ইউজ করি না, বাট নাম জেনে রাখতে তো দোষ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এইটা খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল প্রপার্টি। আমি কলয়েডের কি কি এক্সাম্পল দিয়েছি, তোমরা কেউ একজন বলো। হ্যালো, একটা কলয়েডের এক্সাম্পল দাও কেউ।
প্লাজমা প্রোটিন ভেরি গুড। প্রোটিন, আমরা প্রোটিন ধরে নেই। এই যে ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো আমরা কি ভাইয়া? বাটার? না 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 ভাইয়া, ঘি আমাদের কলয়েড আমরা বলবো না। ঘি হচ্ছে তোমার ইমালশন, ফ্যাট ইমালশন, আলাদা জিনিস। কলয়েড, আমি কি বাটার একবার উচ্চারণ তো করি নাই ভাইয়া। আচ্ছা, তো তোমার হচ্ছে প্রোটিনটাই আমরা ধরে নেই বা কিছু কিছু পলিস্যাকারাইড। এখন আমরা যেই প্রপার্টি গুলো পড়বো কলয়েডের, ওগুলো হচ্ছে গিয়ে তোমার যখন প্রোটিন তো পড়বা, এই কার্ডে তো তোমাদের দুইটা পার্ট, বায়োফিজিক্স আমরা পড়তেছি। কে জানি মাইক্রোফোন অন করে রাখছো, একটু মিউট করো শাহরিয়ার কবিরকে। আচ্ছা, তো যাই হোক, এই যে আমরা প্রোটিন পড়বো, এই যে কলয়েডের প্রপার্টি আর প্রোটিনের এই ইলেকট্রিক্যাল প্রপার্টি কিন্তু সেম, যেহেতু প্রোটিন একটা কলয়েড, এবং প্রোটিন যখন তোমাদের টিচাররা ধরবে তখন কিন্তু এই সবগুলো ধরবে। তো প্রথমে আমরা দেখি যে এটা একটা ইলেকট্রিক্যাল চার্জ থাকে কলয়েডের একটা, এটা আইদার নেগেটিভলি চার্জড হয় অর পজিটিভলি চার্জড হয়। এরা জুইটার আয়ন হিসেবে থাকে। জুইটার আয়ন বলতে আমরা কি বুঝি এটা তোমরা জানো, কেউ একজন বলো, হোয়াট ইজ জুইটার আয়ন? that carries both positive and negative ion. হ্যাঁ, তো ভেরি গুড, যেটা হচ্ছে কি যেটার সারফেসে বোথ তোমার হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকে। তো কলয়েডের দেখা যায় যে কলয়েড গুলোর জেনারেলি সারফেসে বোথ পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকতে পারে। কখন থাকে? যেই পিএইচ এ একটা কলয়েড জুইটার আয়ন হিসেবে কাজ করে, সেই পিএইচটাকেই বলা হয় আইসো ইলেকট্রিক পিএইচ। কলয়েড তো নর্মালি ইলেকট্রিক চার্জ ক্যারি করবেই, কিন্তু যখন এটা জুইটার আয়নে যেই নির্দিষ্ট পিএইচ এটা জুইটার আয়ন হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এই আইসো ইলেকট্রিক পিএইচ তে তোমাদের টিচার জিজ্ঞাসা করে হোয়াট ইজ আইসো ইলেকট্রিক পিএইচ, এটা তো বললামই। এটা কয়েকটা প্রপার্টি আছে যে আইসো ইলেকট্রিক পিএইচ এ যে কোনো কলয়েড হচ্ছে সবচাইতে মানে লিস্ট সলিউবল থাকে, এত চার্জ থাকে যেটাকে তোমার কোনো কিছুতে মানে ডিসলভ করা যায় না। এটা হচ্ছে লিস্ট সলিউবল থাকে, আর হচ্ছে ইজিলি, এই জন্য এটা অধক্ষেপিত হয় বা ইজিলি প্রেসিপিটেটেড হয়। তো এই আইসো ইলেকট্রিক পিএইচ এরা যেহেতু তোমার কলয়েড গুলো নিচে প্রেসিপিটেট করে, এই জন্য কোনো একটা সলিউশন থেকে এই আইসো ইলেকট্রিক পিএইচ এ নিয়ে গেলে এটা কিন্তু কলয়েডকে সেপারেট করার একটা উপায়, যে একটা সলিউশনকে যদি আমরা ওই কলয়েডের আইসো ইলেকট্রিক পিএইচ এ নিয়ে যাই, কলয়েডটা হচ্ছে নিচে পড়বে এবং এভাবে কলয়েডটা হচ্ছে তোমার প্রেসিপিটেটেড আউট হয়ে সেপারেটেড হবে। আইসো ইলেকট্রিক পিএইচ নিয়ে আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে গিয়ে যদি একটা তোমার কলয়েড এমন একটা সলিউশনে থাকে যেটার আইসো ইলেকট্রিক, যে সলিউশনটার পিএইচ ওই সাবস্টেন্সটার আইসো ইলেকট্রিক পিএইচ এর চেয়ে কম। ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বোঝাতে ইজি হবে। ধরো সাপোজ হচ্ছে গিয়ে আচ্ছা থাক, আগে তোমাদের কমটা বুঝো তারপর বেশিটা বলতেছি। ধরো এটা হচ্ছে একটা প্রোটিন, এটার আইসো ইলেকট্রিক পিএইচ ধরো 3, এটা একটা সলিউশনে আছে, এটার সলিউশনের পিএইচ হচ্ছে গিয়ে 2। যদি এরকম কলয়েড এমন একটা সলিউশনে থাকে যার যেই সলিউশনটার পিএইচ এই কলয়েডের আইসো ইলেকট্রিক পিএইচ এর চেয়ে কম হয়, তাহলে তোমার কলয়েডটা অলওয়েজ ক্যাটায়ন হিসাবে থাকবে। আইসো ইলেকট্রিক পিএইচ এ তো ওর হচ্ছে পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। যদি সলিউশনটার পিএইচ আইসো ইলেকট্রিকের চেয়ে কম হয়, তাহলে তোমার হচ্ছে কলয়েডটা পজিটিভ আয়ন হিসেবে থাকবে। আর যদি সলিউশনটার পিএইচ আইসো ইলেকট্রিক পিএইচ এর চেয়ে বেশি হয়, তাহলে তোমার কলয়েডটা অ্যানায়ন হিসাবে থাকবে। এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের যেমন প্লাজমা প্রোটিন, অ্যালবুমিনের আইসো ইলেকট্রিক পিএইচ হচ্ছে 5.6, কিন্তু অ্যালবুমিন যে ব্লাডে বা প্লাজমায় থাকে তার পিএইচ কত? 7.4, অর্থাৎ আইসো ইলেকট্রিক পিএইচ এর চেয়ে বেশি। আর যেহেতু আইসো ইলেকট্রিক পিএইচ এর চেয়ে বেশি, এই জন্য অ্যালবুমিন কিন্তু অলওয়েজ নেগেটিভলি চার্জড ইন ব্লাড। আমি কি বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা টিচার জিজ্ঞাসা করে যে অ্যালবুমিন কি পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ, আর নেগেটিভ হলে কেন নেগেটিভলি চার্জ। আর ইলেকট্রোফোরেসিসও ইট ইজ আ মেথড অফ সেপারেশন অফ ক্রিস্টাল অফ কলয়েড। এখানে কি হয়, এটা হচ্ছে কিভাবে উইথ দ্য হেল্প অফ ইলেকট্রোডস, যে মেথড অফ সেপারেটিং কলয়েডস উইথ দ্য হেল্প অফ ইলেকট্রোড। তো এখানে একটা এরকম একটা ইলেকট্রোফোরেসিস প্লেট থাকে, এখানে আমরা সলিউশনটা দেই, একদিকে তোমার অ্যানোড থাকে একদিকে ক্যাথোড থাকে। তো তোমার কলয়েড গুলো নির্দিষ্ট চার্জ অনুযায়ী পজিটিভ চার্জ গুলো তোমার পজিটিভ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে, আর যেই কলয়েড গুলো নেগেটিভলি চার্জ সেগুলো হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে। এভাবে এরা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে সেপারেটেড হয়। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, না বুঝতে পারলে বলো, তোমরা যদি একদম চুপ করে থেকো না, ইন্টারঅ্যাক্ট করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে। বুঝাইতে পারছি? পজিটিভ চার্জটা ক্যাটায়নের দিকে যাবে না?
হ্যাঁ হ্যাঁ, পজিটিভ চার্জ ক্যাটায়নের দিক, মানে এটা তো আমরা জানো, পজিটিভটা হচ্ছে তোমার প্রথমে আমরা হচ্ছে একটা প্লেট থাকে, ক্যাথোডের দিকে যাবে। হ্যাঁ ক্যাথোডের দিকে যাবে, আর নেগেটিভটা যাবে হচ্ছে তোমার অ্যানোডের দিকে। এই আপু আচ্ছা একটা কোশ্চেন। হ্যাঁ ভাইয়া বলো। আপু আমরা তো জানি যে জুইটার আয়ন জি এটা হচ্ছে দেখা গেছে যে যেই সলিউটে থাকে মানে যেই দ্রবণে থাকে হ্যাঁ ওই দ্রবণের পিএইচ পরিবর্তন হতে বাধা দেয়। হ্যাঁ, তারপর ওই বাধা পিএইচটাকে দেয় না? বলে, এটা হচ্ছে কি দিতে পারে, এটা হয়তো তোমাদের কেমিস্ট্রিতে পড়ে আসছো, আমার না এই মোমেন্টে অনেস্টলি মনে নাই, এটা মানে মেডিকেলি অত একটা রেলিভেন্ট না, তো আমি যদি পড়েও থাকি, আমি সত্যি কথা বলতে এই না মুহূর্তে এখন ভুলে গেছি। আমি একটা জিনিস বলতেছি। তো আচ্ছা বলো। এখন যদি ওই দ্রবণটার পিএইচ 2 হয় আর ওটার আইসোইলেকট্রিক পিএইচ 3 হয়, তাহলে 2 হ্যাঁ হওয়া মানে কি ওই দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক। তো হ্যাঁ, অ্যাসিডিক হলে পিএইচ কমাইতে হলে ওই এই যে জুইটার আয়নটাকে বেজ হইতে হবে বা ক্ষার হতে হবে। পিএইচ কমাতে হলে ক্ষার হতে হবে কেন? ও না সরি, পিএইচ বাড়াতে হলে ক্ষার হতে হবে, মানে আর কি ওর আইসোইলেকট্রিক পিএইচ হ্যাঁ আনতে হ্যাঁ হলে। হ্যাঁ 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 তো এখন আহ, ক্ষার হইতে হ্যাঁ মানে হলে তো এখানে তোমার এখন ক্ষার দিতে ক্ষার হবে, হতে হ্যাঁ। হলে তো এখন ক্ষার তো লুইস লুইস অ্যাসিড ক্ষার থিওরি অনুযায়ী তো এই যে পজিটিভ আয়ন হচ্ছে অ্যাসিড আর নেগেটিভ আয়ন হচ্ছে ক্ষারের মতো আচরণ করে। তো এখন তাহলে ওই আমরা এখানে এই জুইটার আমরা আয়নটা নেগেটিভ হওয়ার কথা ছিল না? না, কারণ হচ্ছে আমরা এখানে লুইসের থিওরি ইউজ করি না, আমরা ব্রনস্টেড লাউরি থিওরি ইউজ করি, আমরা এখানে হাইড্রোক্সিল আয়ন দিই, তুমি যদি ওভাবে চিন্তা করো হাইড্রোক্সিল আয়ন দিই, ঠিক আছে? এটা তো একটা নেগেটিভলি চার্জ হ্যাঁ, জিনিস, তাই না? বুঝাইতে পারছি? না আসলে ক্লিয়ার হইতে পারলো না, কারণ হাইড্রোজেন আয়ন তো সব জুইটার আয়নে থাকবে না। হ্যাঁ না ওইটাই তোমার হচ্ছে এখানে কেমিক্যালি তোমার, তুমি যদি চাও আমি তোমাকে দেখে পরে জানাইতে পারি, কিন্তু আহ, তোমার এভাবে মনে রাখতে পারো যে তোমার হচ্ছে কি যখন একটা লোয়ার পিএইচ, একটা যে জিনিস যখন পিএইচ কম থাকে বা মানে তোমার অ্যাসিডিক থাকে, তার মানে কি এর সাথে তোমার অনেক বেশি, তোমার এখানে অনেক বেশি প্রোটন থাকে, তাই না? অনেক বেশি H+ আয়ন জি থাকে। জি। তো এখানে তোমরা এভাবে মনে রাখতে পারো যে এই প্রোটনটা ওরা হচ্ছে গিয়ে কলয়েডকে দিয়ে দেয়, তো এই জন্য হচ্ছে গিয়ে তোমার এই প্রোটনটা এসে কলয়েডের সাথে যুক্ত হয়ে কলয়েডও তোমার পজিটিভলি চার্জড হয়ে যায়, তুমি এভাবে চাইলে মনে রাখতে পারো। বুঝাইতে পারছি? ওকে আপু, ঠিক আছে। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর তোমার যদি আরো ফার্দার কনফিউশন থাকে তুমি অবশ্যই জানাও। আর তোমার নামটা কি ভাইয়া? শাহরিয়ার কবির। আচ্ছা ভাইয়া, তোমার যদি ফার্দার এটাতে যদি প্রবলেম থাকে তুমি আমাকে একটু নক করো, আমি তোমাকে ডিটেলস আমি যেখান থেকে পারি বলে আমি তোমাকে বুঝাই দেবো না। আচ্ছা এই আচ্ছা পর্যন্ত কি ঠিক আছে। কারো এছাড়া আর, আচ্ছা ওকে, এই পর্যন্ত কি এখান থেকে আর কারো প্রবলেম আছে? না আপু। আচ্ছা দেখি আমি একটু ফেসবুকের কমেন্টস পড়ি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিলা না, এটা একটু কষ্টের ব্যাপার, ওরা তোমার নিজেরা সব ভালো ভালো জিনিস, মানে ভালো জিনিস না মোটামুটি ইনফরমেটিভ জিনিসপাতি পড়তেছো। আচ্ছা একজন লিখছে সবাই এত পারতেছে কেমনে, আগে পড়ে ফেলছে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, অসমল একবার বলেন, অনেকবারই বলেছি, তোমার যদি আবার প্রবলেম থাকে পরে কমেন্ট করো। অসমল কি? অসমল হচ্ছে গিয়ে তোমার মোল ডিভাইডেড বাই নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেলস, ঠিক আছে? অসমলটা এটাই, মোল ডিভাইডেড বাই নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেলস, যোজনী দিয়ে ভাগ না, যোজনী দিয়ে ভাগ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা ঠিক আছে। আর শুনো তোমাদের হচ্ছে আমি এখন মানে তোমাদের তো পড়ার চেয়ে আমি তোমাদের একটু জ্ঞানগর্ভ কথা একটু বেশি বলি, কারণ তোমাদের এখন কেবলমাত্র শুরু। তোমরা কখনো পড়লে লুকাবা না, হ্যাঁ? তোমাদের বা কোনো ফ্রেন্ডকে যদি দেখো পড়তেছে বলবা না যে আল্লাহ এত আতেল, সারাদিন কেবল পড়ে, এই জিনিসটা জীবনে পড়বা না, বা আল্লাহ তুই তো কোপায় ফেলছিস, এগুলো বলবাই না, এগুলো হচ্ছে ডিসকারেজ করা। যে বা তুমি হচ্ছে ওকে এত ফুলায় ফেললে ও দেখা যায় যে খুশি হয় আর পড়লোই না। তো তোমরা যে পড়বা এবং পড়াটাকে তোমরা যেই যেই কয়জনই ক্লাস করতেছো পড়াশোনাকে প্রমোট করবা, কারণ মেডিকেলে কিন্তু শর্টকাট ওভাবে নাই। আইদার তুমি খুবই তোমার মানে অনেস্টলি বলতেছি ফ্র্যাঙ্কলি যে খুবই পলিটিক্যাল হতে হবে, বা তোমার হচ্ছে কি অ্যাটলিস্ট মোটামুটি রেগুলার লেভেলে পড়াশোনা করতে হবে। পলিটিক্স কিন্তু অলওয়েজ তোমাকে সব জায়গায় হেল্প করবে না, মানে এখন হয়তো বা মানে পরিস্থিতি অন্যরকম হতে পারে, কিন্তু নর্মালি জেনারেলি তোমার পোস্ট গ্রাজুয়েশনে ঢুকতে হইলে বা মেডিকেলে অ্যাটলিস্ট রেগুলারলি পাস করে যাওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই জন্য পড়াশোনা করতে হবে, পড়বা এবং ক্লোজ ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা যে এটা পড়ছি, তাহলে দেখা যাবে যে কনসেপশন তুমি যেটা না বুঝলা অন্যজন বুঝাই দিল, বা বারবার এই যে ইংলিশে বলার প্র্যাকটিস করবা, ফ্রেন্ডদের সে ইংলিশে পড়া দিবা, তাহলে দেখা যাবে তোমাদের প্র্যাকটিস হবে। এবং এটা তোমরা হচ্ছে একটা মানে ফ্রেন্ড সার্কেল তো শুধু মানে চিল করার জন্য না, এখানে মেডিকেলে ফ্রেন্ড সার্কেল এমন ভাবে বানাবা যারা তোমার পড়াশোনা
পড়াশোনা নিয়েও তাদের মেন্টালিটিটা একটু হলেও সেম, যাতে তোমরা হচ্ছে পড়াশোনাটা শেয়ারিং করে পড়তে পারো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আমি তো নিজে দেখে আসছি 5 বছরে যে মেডিকেলে কেন জানি অন্য কাউকে পড়তে দেখলে খুব গা জ্বলে যায় অনেকেরই। এটা কিন্তু তোমাদের অ্যাটলিস্ট হওয়া যাবে না, তোমরা তো মাত্র ঢুকছো, একটু ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করবা। আচ্ছা, যেটা বললাম কোয়ালিটেটিভ সলিউশনে আমাদের প্রপার্টি গুলো শেষ। এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্রিস্টালয়েডস এন্ড কলয়েডস, এটাও তোমরা বলবা, আমি বলবো না। ক্রিস্টালয়েডস এর সাইজ কত? less than 1 nanometer, আর কলয়েডের সাইজ 1.8 nanometer. ভেরি গুড। ক্রিস্টালয়েডের পারমিয়েবল কি? এটা কি সেমি পারমিয়েবল মেমব্রেন পারমিয়েবল নাকি না? পারমিয়েবল। আর কলয়েড হচ্ছে নন পারমিয়েবল। ক্রিস্টালয়েডের শেপ হচ্ছে কি রকম? ক্রিস্টালাইন। আর কলয়েডের শেপ হচ্ছে কি রকম? ভেরি গুড। এটা ক্রিস্টালয়েড। আচ্ছা, ডায়ালাইজেবল নাকি এটা আমি পরে বলতেছি। ক্রিস্টালয়েড হচ্ছে জেনারেলি, একটু মিউট করো, একটু মিউট করো। হ্যাঁ, ক্রিস্টালয়েড হচ্ছে তোমার কি ধরনের সলিউশন ফর্ম করে? ক্রিস্টালয়েড হচ্ছে হোমোজেনাস বা ট্রু সলিউশন তৈরি করে। আর কলয়েড হচ্ছে গিয়ে তোমার ফর্ম করে জেনারেলি হিটারোজেনাস সলিউশন। এখন অসমোটিক প্রেসার, টিচাররা এটা জিজ্ঞাসা করে যে কে অসমোটিক প্রেসার বেশি দেয়, ক্রিস্টালয়েড না কলয়েড? তোমাদের কি মনে হয় কার অসমোটিক প্রেসার বেশি? কলয়েড। আচ্ছা, আমার ছোটবেলায় মানে ফার্স্ট ইয়ারে না পড়ার আগে মনে হতো কলয়েড। কিন্তু তোমরা একটা জিনিস, আইডিয়াল গ্যাসের থিওরিতে কি বলছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই না? এন হচ্ছে তোমার নাম্বার অফ পার্টিকেলস। এখন দেখো, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, এই দুইটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পার্টিকেলস। এখন একটা নির্দিষ্ট ভলিউমে দেখা যায় ক্রিস্টালয়েড গুলোর সাইজ তো ছোট ছোট, তো দেখা যায় ক্রিস্টালয়েড একটা যে কোনো জায়গায় ধরো এক ভলিউমে ক্রিস্টালয়েডের সংখ্যাটা কিন্তু বেশি থাকে। যেহেতু সাইজ ছোট, এর নাম্বার অফ পার্টিকেলসটা বেশি হয়, এই জন্য এর প্রেসারটাও বেশি। যা 1 লিটার, ধরো 1 লিটার একটা সলিউশনে 500টা ক্রিস্টালয়েড থাকতে পারে, 200টা কলয়েড থাকতে পারে, যেহেতু কলয়েডের সাইজটা বড়। এই জন্য যেহেতু তোমার ক্রিস্টালয়েড বেশি অ্যামাউন্টে বা বেশি নাম্বারে থাকবে, এই জন্য ক্রিস্টালয়েডের অসমোটিক প্রেসারটা বেশি। কলয়েডের অসমোটিক প্রেসার হচ্ছে গিয়ে ক্রিস্টালয়েডের তুলনায় কম। আমি কি বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা, আর ক্রিস্টালয়েড হচ্ছে কি সাধারণত তোমার এক সেল থেকে আরেক সেলে পানি আসা যাওয়াকে রেগুলেট করে। আর কলয়েড হচ্ছে ব্লাড রিলেটেড, ক্যাপিলারি ওয়াটার মুভমেন্টকে মানে তোমার হচ্ছে গিয়ে রেগুলেট করে। সেল টু সেল ওয়াটার মুভমেন্ট হচ্ছে ক্রিস্টালয়েড। যেমন গ্লুকোজ যদি এক সেল থেকে আরেক সেলে যায়, গ্লুকোজ কিন্তু সাথে করে পানি নিয়ে যায়। কিন্তু কলয়েড কিন্তু এক সেল থেকে আরেক সেলের মধ্যে যেতে পারে না, যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার একটা মানে ক্যান নট পাস। তো কলয়েড কি করে? ক্যাপিলারির মধ্যে পানি ধরে রাখে। যদি কলয়েডের অ্যামাউন্ট বেশি হয় তাহলে ক্যাপিলারির দিকে পানি বেশি যাবে, যদি কলয়েড মানে প্রোটিনের অ্যামাউন্ট কমে যায় তাহলে ক্যাপিলারি থেকে পানি লুজ হবে। আমি কি বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা, ঠিক আছে, গুড। এখন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। এখন হচ্ছে হ্যাঁ, এটাও তোমাদের একটা রিটেন। আচ্ছা, তোমাদের যদি কোয়েশ্চেন আসে তোমার শর্ট নোট অন কলয়েড, তাহলে কি করবা? প্রথমে প্রপার ডেফিনিশন দিলা, এক্সাম্পল দিলা, প্রপার্টি গুলো সুন্দর করে দিবা, আর লাস্টে এটাও দিয়ে দিবা, হ্যাঁ, হাউ টু সেপারেট ক্রিস্টালয়েড ফ্রম কলয়েড। ডায়ালাইসিসের আলাদা করে শর্ট নোট আসবে, আমি এটা একটু পরে বলতেছি। এছাড়া তোমার ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে হয়, আর আইসো ইলেকট্রিক প্রেসিপিটেশনের মাধ্যমে, যে আইসো ইলেকট্রিক পিএইচ এ গেলে তো এটা নিচে অধক্ষেপিত হয়। আর আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা সেন্ট্রিফিউগেশন। আলট্রা ফিল্ট্রেশন মানে একটা সেমি পারমিয়েবল একটা ফিল্টার পেপার নেয়, এর উপর থেকে হচ্ছে খুবই স্পিডে হচ্ছে তোমার সলিউশনটা দেয়। তো মানে আলট্রা বলতে এখানে জাস্ট মানে একটু র্যাপিডলি হয়। তো এই যে তোমার ফিল্ট্রেশনে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে তোমার ফিল্টার্ড হয়ে যায় আর কি, তোমার ক্রিস্টাল গুলো পাস করে নিচে পড়ে যায়, আর কলয়েড গুলো ফিল্টার পেপারে জমা হয়। আর আলট্রা সেন্ট্রিফিউগেশনও সেম, তোমার হচ্ছে খুবই দ্রুত সেন্ট্রিফিউগেশন করা হয়। সেন্ট্রিফিউগেশন একটা মেশিন থাকে, মেশিনের মাধ্যমে দেখা যায় যে কলয়েড গুলো খুব দ্রুত আর কি তোমার আলাদা হয়ে যায় ক্রিস্টাল থেকে। আচ্ছা, এখন হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা। এখান থেকে তোমাদের শর্ট নোট খুবই কমনলি আসে। এখন হচ্ছে ডায়ালাইসিস, তোমরা আমাকে একটু বলো ডায়ালাইসিস কোথায় ইউজ করি, কিসের ডিজিজে ডায়ালাইসিস ইউজ করি? কিডনি। ভেরি গুড, কিডনি ডিজিজে কি হয় দেখো, আমাদের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, নর্মালি এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দিয়ে তো ধরো অনেক কিছু পাস হয়। তো তোমার এটা তোমার ইয়াতে যখন রেনাল ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি পড়বে আরো ভালো মতো জানবা। কিন্তু মানে যেটা বর্জ্য পদার্থ যেটাকে আমরা বলি, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড,
ক্রিয়েটিনিন, এগুলো তো পাস করা একদম জরুরি। তো কিডনি ডিজিজে দেখা যায় কি কিডনি হচ্ছে এগুলো পাস করতে পারে না, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন বডিতে অনেক হাই লেভেলে বেড়ে যায়, তখন হচ্ছে কি আমাদের ডিজিজ, বিভিন্ন ডিজিজ হয়। সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলে বা ইউরিয়া বেড়ে গেলে দেখা যায় যে ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া খুবই খারাপ একটা জিনিস। তো যাই হোক, মেইনলি আমাদের কিডনি ডিজিজে কি হয়, বডিতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলোর লেভেল বেড়ে যায়। এগুলো হচ্ছে একটা ক্রিস্টালয়েডস। তো এই যে এগুলো বেড়ে যায়, এইগুলোকে বডি থেকে দূর করার জন্য যে পদ্ধতি সেটাই হচ্ছে গিয়ে ডায়ালাইসিস। সো ডায়ালাইসিস ইজ আ প্রসেস অফ সেপারেশন অফ ক্রিস্টালয়েডস ফ্রম কলয়েডস উইথ দ্য হেল্প অফ আ সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানে কি করা হয় দেখো, এখানে মূলত এই মানুষটাকে দিয়ে প্রথমে আমরা খেয়াল করি, এই যে এখান থেকে যে কোনো এখানে তো ওর কিডনি নষ্ট, এখান থেকে পাস করতেছে না। সো আমাদের হচ্ছে কি ওর কিন্তু ব্লাড থেকে তো এই যে ইউরিয়া, ক্রিয়েটিনিন বের করাই লাগবে। কি করা হয়, ওর বডি থেকে এরকম একটা চ্যানেলের মাধ্যমে ব্লাড বের করা হয়। ব্লাডটা বের করে ধরো হচ্ছে সাপোজ এইখানে আনা হয়, এখানে এই যে এখানে ধরো পাইপটা এসে এইরকম একটা একটা টিউব বা একটা ব্যাগের মধ্যে ব্লাডটা ঢুকে। এই টিউব বা ব্যাগটাকে বলা হয় হচ্ছে ডায়ালাইজার। ঠিক আছে, এই ডায়ালাইজার কন্টেইনস দ্য ব্লাড। আর এই টিউব বা ব্যাগটার যে মেমব্রেন, এই মেমব্রেনটাকে বলা হয় ডায়ালাইজিং মেমব্রেন। ঠিক আছে, ডায়ালাইজার পড়লাম, ডায়ালাইজিং মেমব্রেন পড়লাম। এই মেমব্রেনটা হচ্ছে সেমি পারমিয়েবল হতে হবে। এবং এই যে ডায়ালাইজার যে ব্যাগটা, এইটা একটা সলিউশনের মধ্যে থাকতে হবে। এই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে ডায়ালাইসেট। ঠিক আছে, তাহলে ডায়ালাইসিসের কম্পোনেন্টস কি কি? তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ডায়ালাইজার ব্যাগ, ডায়ালাইজিং মেমব্রেন, আর হচ্ছে ডায়ালাইসেট সলিউশন। এই সলিউশনটা কি হবে, এই সলিউশনটা এমন জিনিস যেখানে হচ্ছে এটা পুরো ব্লাডের মতোই, সবকিছু ব্লাডের মতোই থাকবে, কিন্তু জাস্ট যেই যে জিনিসগুলো আমরা ব্লাড থেকে বের করতে চাচ্ছি ওগুলো এখানে থাকবে না। রেস্ট পুরো কনস্টিটিউয়েন্ট ব্লাডের মতো হবে, প্রোটিন ব্লাডের মতো থাকবে, গ্লুকোজ ব্লাডের মতো থাকবে, সব ব্লাডের মতো থাকবে, ব্লাডের কনসেন্ট্রেশনেই থাকবে। কিন্তু এখানে কোনো ধরো ইউরিয়া থাকবে না, কোনো ক্রিয়েটিনিন থাকবে না, কোনো ইউরিক অ্যাসিড থাকবে না, মানে যেসব আমরা বের করতে চাচ্ছি ওগুলো থাকবে না। তাহলে কি হবে, তোমার এই যে ব্লাডের মধ্যে যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ছিল, এরা এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন, মানে ফ্রম হাইয়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন চলে যাবে। আমরা জানি সবকিছু চেষ্টা করে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যেতে, যেহেতু এই ডায়ালাইসেটের মধ্যে ওইসব কোনো কি নাই। তো এই দেখো, এই ছবিটা দেখো, এই ভিতরের যে ইমপিউরিটিস গুলো এরা এই সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে বাইরে বের হয়ে যায়। আর যেহেতু ইম্পর্টেন্ট কলয়েড যেমন প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, এরা হচ্ছে কি যেহেতু এরা কলয়েড, এরা বের হতে পারে না। উল্টাপাল্টা যে ক্রিস্টালয়েডস গুলো আছে সেগুলো তোমার ব্লাড থেকে ফিল্টার্ড আউট হয়ে যায়। এই যে এটা হচ্ছে তোমার এই ডায়ালাইজার। তারপর দেখো ফিল্টার্ড আউট হয়ে যাওয়ার পর জিনিসটা আবার তোমার হচ্ছে ব্লাডের মধ্যে ব্যাক করে আরেকটা চ্যানেল দিয়ে। এটাই হচ্ছে তোমার ডায়ালাইসিস। এটার প্রিন্সিপাল হচ্ছে গিয়ে ওই যে তোমার, এটার প্রিন্সিপাল পুরোটাই নির্ভর করে ওই যে সেমি পারমিয়েবল মেমব্রেনের উপর, যে ক্রিস্টালয়েডস ক্যান পাস থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন বাট কলয়েডস ক্যান নট। এটা হচ্ছে এর প্রিন্সিপাল। আর কম্পোনেন্ট হচ্ছে গিয়ে তিনটা। এটাই, আর প্রসেসটা তো আমি তোমাদের ডেসক্রাইব করলাম। এটার ফাংশন কি, এটা কিডনি ফেলিয়ারে ইউজ করা হয়। আরেকটা জায়গায় এটা ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া। আচ্ছা, এই প্রসেসে কি কারো কোনো সমস্যা আছে? প্রসেসটা যে আমি তোমাদের বোঝালাম, আচ্ছা সমস্যা না থাকলে তো ভেরি গুড। এটা তাহলে কিডনি ফেলিয়ারে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া জিনিসটা কি কেউ জানো? আচ্ছা, না জানাটাই স্বাভাবিক। হ্যাঁ, ভেরি গুড, না জানাটাই স্বাভাবিক। হাইপার ক্যালেমিয়া মানে হচ্ছে গিয়ে, ক্যালেমিয়া বলতে বোঝায় পটাশিয়ামের লেভেল। তোমরা ফিজিওলজিতে ফার্স্ট চ্যাপ্টারেই পড়বা কয়েকটা জিনিসের কনসেন্ট্রেশন তোমাদের পড়তে হবে ব্লাডে, সেটা সারা জীবনের জন্য, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলোর কনসেন্ট্রেশন মুখস্থ থাকতে হবে। তো বডিতে মানে ব্লাডে পটাশিয়ামের নর্মাল কনসেন্ট্রেশন 3.5 to 5 মিলিমোল পার লিটার। মানে এটা একদম মানে ফিক্সড যে পটাশিয়াম যদি এই 3.5 এর একটু কমে যায় বা 5 এর একটু বেড়ে যায়, তখন কিন্তু বডিতে অনেক ঝামেলা হয়। কি কি ঝামেলা এটা বলতেছি না এখন। তো যখন বডি বলতে ব্লাডে বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন গ্রেটার দেন 5 মিলিমোল পার লিটার হবে, এই কন্ডিশনটাকে বলি আমরা হাইপার ক্যালেমিয়া। এটা খুবই ডিজাস্ট্রাস একটা কন্ডিশন। এবং এই যে এক্সেস অ্যামাউন্ট অফ পটাশিয়াম, এইটাকে আমরা ব্লাড থেকে বের করে দেওয়ার সময়ও অনেক সময় তোমার ডায়ালাইসিস ব্যবহার করি। আমি কি বুঝাইতে পারছি? জি আপু।
আচ্ছা গুড। আর একটা জিনিস ইউজ করা হয় যে তোমার পয়জনিং এর ক্ষেত্রে, এটা ধরো তোমার ফরেনসিক মেডিসিন, আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে তোমার বায়োকেমিস্ট্রির সাথে অন্যান্য সাবজেক্টের অনেক রিলেশন। তোমরা যখন থার্ড ইয়ারে ফরেনসিক মেডিসিন পাবা তখন দেখবা হচ্ছে তোমার স্টমাক ওয়াশ দেওয়া হয়, বা তোমার হচ্ছে তখন ওই ক্ষেত্রেও তোমার হচ্ছে ডায়ালাইসিস করা হয়, যে তোমার যে পয়জন গুলো ওগুলো জেনারেলি ক্রিস্টালয়েড সাবস্টেন্স হয়, তো ওরকম তোমার স্টমাকের কন্টেন্ট এভাবে তোমার হচ্ছে বের করে ডায়ালাইসিসের মাধ্যমে পয়জনটা তোমার হচ্ছে গিয়ে স্টমাক থেকে বের করে দেয়, এটাকে বলা হয় স্টমাক ওয়াশ। এই ধরনের ডায়ালাইসিসের আরেকটা নাম হচ্ছে তোমার স্টমাক ওয়াশ। আচ্ছা, এখন আমাদের শেষ ডায়ালাইসিস, এখন হচ্ছে তোমার আর তোমার কোয়ালিটেটিভলি ক্রিস্টালয়েড, কলয়েড, আর দুই ধরনের আছে, সেটা হচ্ছে তোমার সাসপেনশন আর ইমালশন। এখান থেকে তেমন একটা কোয়েশ্চেন করে না, ডেফিনিশন জাস্ট ধরতে পারে, আমি তোমাদের ডিফারেন্স আকারে বলতেছি যাতে তোমাদের মনে রাখতে ইজি হয়। দুই ক্ষেত্রেই কিন্তু দেখো সাসপেনশন এবং ইমালশন দুই ক্ষেত্রেই তোমার সাইজ হবে গ্রেটার দেন 100 ন্যানোমিটার, মানে মাইক্রনের সাইজ, মাইক্রোমিটার এদের সাইজ হয়। তো এই জন্য সাসপেনশন এবং ইমালশন দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে মাইক্রন, ঠিক আছে? দুইটারই সাইজ হচ্ছে গ্রেটার দেন 100 ন্যানোমিটার, সাসপেনশনে যে কোনো হতে পারে, মানে 100 ন্যানোমিটারের যে মোটামুটি যত বেশি পারো হতে পারে, কিন্তু ইমালশনের সাইজটা জেনারেলি 100 to 1000 ন্যানোমিটারের মধ্যে থাকে। এই জন্য দুইটাকে বলা হয় হচ্ছে মাইক্রন। দুইটার ক্ষেত্রেই তোমার সলভেন্ট বা মেইন ফর্ম হচ্ছে তোমার লিকুইড, সাসপেনশনে থাকে তোমার সলিউট থাকে হচ্ছে মানে সলিউট হচ্ছে সলিড, আর ইমালশনে সলিউট হচ্ছে লিকুইড কিন্তু এটা একটা ইনসলিউবল, সলভেন্টে ইনসলিউবল। যেমন হচ্ছে তোমার তেল আর জল, তাই না? তেল যদি তোমার সলভেন্ট হয় পানি, সলিউট হবে হচ্ছে তেল, ইনসলিউবল। তেলে আর জলে তো মিশ খায় না। আচ্ছা, আর তোমার হচ্ছে ইমালশনের ক্ষেত্রে কিন্তু সলিউট ইউজ করি না আমরা, ইমালশনের যে এই ফেজটা এটাকে আমরা বলি হচ্ছে ডিসপার্সড ফেজ, ঠিক আছে? এইটাকে আমরা সলিউট বলি না, এটাকে আমরা বলি ডিসপার্সড ফেজ। আচ্ছা, সাসপেনশন প্রেসিপিটেট করতে পারে, ইমালশন পারে না। আর একটা করে এক্সাম্পল মনে রাখো, এখান থেকে আর বেশি কিছু মনে রাখার নাই। আমাদের সলিউশনের মোটামুটি শেষ, জাস্ট হচ্ছে গিয়ে এগুলো তোমাদের আমি মোটামুটি সব বলছি। অসমোসিস কাকে বলে, অসমোল কাকে বলে, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কি জিনিস? যে সকল সাবস্টেন্স তোমার অসমোটিক প্রেসার দেয় সেই সকল সাবস্টেন্সকেই বলা হয় অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এক্সাম্পল তোমরা এখন পারবা, এই সবই তোমাদের আমি বলছি। প্লাজমা অসমোলারিটিটা জেনে রাখো, 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার। আচ্ছা, অসমোস তোমার হচ্ছে গিয়ে অসমোলের একটা কঠিন ডেফিনিশন আছে, এটা তোমাদের বায়োকেমিস্ট্রি এবিসি বইয়ের, এটা যদি এটা বাইবাতে টিচাররা অনেক সময় জিজ্ঞাসা করে যে অসমোল কাকে বলে, যে অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন 1 লিটার সলিউশন, যেটা কিনা 22.4 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেয় এবং ফ্রিজ ওয়াটারকে 1.86 ডিগ্রি কমিয়ে দেয়। ধরো আগে 0 ডিগ্রিতে ফ্রিজ করতো, এখন ফ্রিজ করবে হচ্ছে -1.86 ডিগ্রিতে। কেন? কারণ হচ্ছে কি আমরা জানি এই যে কলয়েড, ধরো যে এই পার্টিকেল গুলো তোমার হচ্ছে গিয়ে ওয়াটারের মধ্যে কি অনেক দ্রুত মুভ করে ওয়াটারের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। তো এই জন্য দেখা যায় যে ওয়াটারকে ফ্রিজ করতে নর্মালি যেই টেম্পারেচারটা লাগতো তার চেয়েও মানে আরো কম টেম্পারেচার লাগে, আরো ঠান্ডা হতে হবে, যেহেতু ওই পার্টিকেল গুলো মুভ করতেছে, একটা হিট জেনারেট হচ্ছে, ওটাকে কমব্যাট করার জন্য তোমার টেম্পারেচারটা আরো কমাতে হবে। এই ডেফিনিশনটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, অসমোলার গ্যাপ, অসমোলার গ্যাপ টার্মটা তোমরা একটু শুনো। তোমার নর্মালি আমরা যখন এটা হচ্ছে এটা একটা ক্লিনিক্যালি, এটা একটা ক্লিনিক্যাল জিনিস, যে আমরা ধরো তোমার একটা এরকম একটা ফ্লুইড লসের একটা পেশেন্ট আসছে, তো ওকে আমাদের কোনো একটা সলিউশন দিতে হবে। আমরা তো এখন ওর হচ্ছে কি ওর অসমোলারিটি কত, এটা আমরা হচ্ছে গিয়ে তো ওর যাকে ল্যাবরেটরিতে পাঠাবো ওই টাইমটাও থাকে না। তো তখন হচ্ছে অসমোলার গ্যাপটা আমরা দেখি যে ওর অসমোলার গ্যাপ কি নর্মাল আছে না বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। যদি নর্মাল থাকে তো ভালো, বেশি বা কম হয়ে গেলে ওই অনুযায়ী আমরা হচ্ছে ওদেরকে সলিউশন মানে নতুন সলিউশন দেই। তো এই অসমোলার গ্যাপটা হচ্ছে পুরাই ক্লিনিক্যাল একটা জিনিস, এটা আমরা মাপি হচ্ছে গিয়ে তোমার মেজার্ড অসমোলারিটি মাইনাস ক্যালকুলেটেড অসমোলারিটি। আচ্ছা, প্রথমত বলি যে যখন হচ্ছে একটা ইমার্জেন্সি রোগী আসলো তখন আমরা প্রথমে দেখি হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। ওকে তো অসমোলারিটি নরমালি মাপে হচ্ছে ল্যাবরেটরিতে মেজার করে একটা জিনিস দিয়ে, একটা যন্ত্র দিয়ে, যেটার নাম হচ্ছে অসমোমিটার। কিন্তু যেটা বললাম যে যখন ইমার্জেন্সি একটা রোগী আসে তখন হচ্ছে তো তোমার ওই ল্যাবরেটরিতে অসমোমিটার দিয়ে পাঠানোর মানে কোনো ইয়াই থাকে না, মানে কোনো টাইমই থাকে না। তখন আমরা কি করি, খুব দ্রুত ইলেকট্রোলাইট গুলো দেখি। ইলেকট্রোলাইট দেখা পেশেন্টের সাথে ইলেকট্রোলাইট চার্ট নরমালি দিয়ে
সাথে সাথে খুবই দ্রুত বেড সাইডেই তোমার হচ্ছে দেখতে পারে। সো ওই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা অসমোলারিটি নর্মালি ক্যালকুলেট করতে পারি। সেই ক্যালকুলেটেড অসমোলারিটির ফর্মুলা কি? 2 ইন্টু সোডিয়াম। 2 কেন? কারণ সোডিয়াম আর ক্লোরাইড নর্মালি একসাথেই থাকে, যতটুকু সোডিয়াম থাকে ঠিক ততটুকু ক্লোরাইড থাকে। তো আলাদা করে ক্লোরাইড না দিয়ে এখানে 2টা সোডিয়াম কনসিডার করছে, প্লাস গ্লুকোজ ডিভাইডেড বাই 18। কেন 18 দিয়ে ভাগ করছে? মিলিগ্রাম থেকে মিলিমোলে নিতে, প্লাস BUN ডিভাইডেড বাই 2.8। BUN মানে হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল। এটা তোমার হচ্ছে ব্লাডে কতটুকু নাইট্রোজেন আছে এটা তোমার এখানে দেখে। বেসিক্যালি এখানে তোমার হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই বান নিয়ে তোমরা হচ্ছে প্রোটিনে ডিটেলস পড়বা, কিন্তু ফর্মুলেট বান মানে মনে রাখো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল ডিভাইডেড বাই 2.8। এটা হচ্ছে, এটাও সেম মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে নেওয়ার জন্য। এভাবে আমরা ক্যালকুলেটেড অসমোলারিটি করি। এখন হচ্ছে দেখা গেছে ক্যালকুলেটেড অসমোলারিটি করে ওই অনুযায়ী সলিউশন দিলাম, কিন্তু কোনো কারণে তোমার যদি মনে হয় পেশেন্টের হিস্ট্রি শুনে যে কি মানে কি হতে পারে, তোমার যদি কোনো কারণে সন্দেহ হয়, তখন আমরা হচ্ছে অসমোলার গ্যাপ দেখি। তখন হচ্ছে পেশেন্ট একটু স্টেবল হলে ওর ব্লাডটা দিয়ে ইয়াতে ল্যাবরেটরিতে পাঠাই, তখন ওরা অসমোমিটার দিয়ে মাপে অসমোলারিটি, আর তখন আমরা অসমোলার গ্যাপ ক্যালকুলেট করি এই ফর্মুলা দিয়ে, যে মেজার্ড অসমোলারিটি মাইনাস ক্যালকুলেটেড অসমোলারিটি। দেখা যায় কি আমাদের অসমোলারিটি, আমরা যে ইলেকট্রোলাইট দেখি কি মাত্র সোডিয়াম, গ্লুকোজ আর হচ্ছে তোমার নাইট্রোজেন বা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো দেখে আমরা হচ্ছে অসমোলারিটি ক্যালকুলেট করি। কিন্তু অসমোমিটারে এগুলো বাদ দিয়ে অন্যান্য অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সও দেখা হয়, যেমন হচ্ছে প্রোটিনের অ্যামাউন্টটা দেখা হয়, লিপিডের অ্যামাউন্টটা দেখা হয়, যে কোনো মানে তোমার ইথানলের মানে যে কোনো অন্যান্য অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের অ্যামাউন্টও দেখা হয়। তো দেখা গেছে যে কোনো কারণে যদি সোডিয়ামের অ্যামাউন্ট বা গ্লুকোজের অ্যামাউন্ট নর্মাল বা অন্যান্য অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের অ্যামাউন্ট বেড়ে গেছে, তখন কিন্তু তোমার এই মেজার্ড অসমোলারিটি মাইনাস ক্যালকুলেটেড অসমোলারিটি, মেজার্ড অসমোলারিটিটা সেই ক্ষেত্রে বেড়ে যাবে। আর তখন এই অসমোলার গ্যাপ যেটা মেজার্ড মাইনাস ক্যালকুলেটেড, এইটার গ্যাপটাও হচ্ছে বেড়ে যাবে। নর্মালি অসমোলার গ্যাপ হচ্ছে 12 মিলি অসমোল পার লিটার, কিন্তু কিছু কিছু কন্ডিশনে তোমার মেজার্ড অসমোলারিটিটা বেড়ে যায়, তখন অসমোলার গ্যাপ বেড়ে যায়। এই কন্ডিশনগুলো টিচাররা জিজ্ঞাসা করে যখন বডিতে প্রোটিন বেড়ে যায়, যে গ্রস হাইপার প্রোটিনেমিয়া বা হাইপার লিপিডিমিয়া, বা অ্যালকোহল যদি বেশি খেয়ে ফেলে, অ্যালকোহল পয়জনিং, কিটো অ্যাসিড একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, কিটো অ্যাসিডোসিস বলি কন্ডিশনটাকে, এই সব ক্ষেত্রে অসমোলার গ্যাপটা বেড়ে যায়, এবং এগুলো প্রতিটারই হচ্ছে আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। তো অসমোলার গ্যাপ আমরা পড়লাম। আচ্ছা, এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ সলিউশন অন দ্য বেসিস অফ তোমার হচ্ছে মেজারমেন্ট। এখন আমরা একটু ছোট্ট করে বলে দিই টোনিসিটি। টোনিসিটি কি জিনিস? অসমোলারিটিটা হচ্ছে টোটাল অসমোলস অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স পার লিটার, আর টোনিসিটি হচ্ছে তোমার নন পারমিয়েবল, জাস্ট এইটুকুই যে তোমার যেটা সেম তোমার ক্রিস্টালয়েড হোক বা কলয়েড হোক, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, কিন্তু এটা নর্মালি তোমার সেল মেমব্রেন বা তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন পাস করতে পারে না। নন পারমিয়েবল এই ক্ষেত্রে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেনকে মানে সেল মেমব্রেনকে বুঝাচ্ছি। এখন দেখো প্লাজমা অসমোলারিটি ইজ ইকুয়াল টু প্লাজমা টোনিসিটি, এটা কেন বলা হচ্ছে? আমাদের প্লাজমা অসমোলারিটি মেইনলি কে দেয়, কে রেসপন্সিবল? একটু আগে একটা জিনিসের নাম বলছিলাম যার অসমোলারিটি অলমোস্ট প্লাজমা অসমোলারিটির সমান, সেটা কি ছিল কারো মনে আছে? হ্যালো, একটু আগে আমরা ক্যালকুলেট করে বের করলাম না সোডিয়াম ক্লোরাইডের প্লাজমা অসমোলারিটিটা কত ছিল? 300। তো বলা হয়ে থাকে এই যে প্লাজমার যে অসমোলারিটি মেইনলি হচ্ছে গিয়ে তোমার ডিপেন্ড করে সোডিয়ামের মানে সোডিয়াম ক্লোরাইডের কারণেই প্লাজমার অসমোলারিটিটা ওই 280 থেকে 300-র মধ্যে থাকে। এখন সোডিয়াম ক্লোরাইড যদিও এটা একটা ক্রিস্টালয়েড, এটা কিন্তু তোমার সেল মেমব্রেন যেটা যে ফসফোলিপিড লেয়ার বা তোমার হাইড্রোফোবিক লেয়ার, এটা কিন্তু পারমিয়েবল না, ঠিক আছে? এটা তো তোমাদের আমি আগেই বলছি, যেহেতু এটা একটা পোলার সলিউশন, এটা তোমার হচ্ছে ওই যে সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না। তো এই জন্য এটা কিন্তু তোমার এই ক্ষেত্রে তোমার নন পারমিয়েবল হিসাবেই কাজ করতেছে। আর যেহেতু এটা একটা নন পারমিয়েবল জিনিস, এটার যে টোনিসিটিটা ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা অসমোলারিটি, কারণ এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার নন পারমিয়েবল, মানে এটাই হচ্ছে তোমার মেইন জিনিস। এটা কি বুঝাইতে পারছি? যে তোমার যেহেতু তোমার সোডিয়াম ক্লোরাইড প্লাজমা অসমোলারিটির মেইন কম্পোনেন্ট, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্লাজমা নন পারমিয়েবল, হেন্স প্লাজমা অসমোলারিটি ইজ ইকুয়াল টু না ইকুইভ্যালেন্ট টু প্লাজমা টোনিসিটি। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস আপু।
আচ্ছা ঠিক আছে, গুড। তো এই গেল। আচ্ছা, টোনিসিটির বেসিসে এটা তোমাদের একটা 8 কোয়েশ্চেন, যে একটা টিচাররা বলবে একটা রেড ব্লাড সেল আইসোটোনিকে কি হয়, হাইপারটোনিক সলিউশনে কি হয়, হাইপোটোনিক সলিউশনে কি হয়। আইসোটোনিক হচ্ছে যেই সলিউশনের টোনিসিটি প্লাজমা টোনিসিটির মানে প্লাজমা টোনিসিটির সমান, ফর এক্সাম্পল 0.9% সোডিয়াম ক্লোরাইড। হাইপারটোনিক হচ্ছে যেই সলিউশনের টোনিসিটি প্লাজমা টোনিসিটির চেয়ে বেশি, ফর এক্সাম্পল এটা তোমার 0.9%-এর চেয়ে যে কোনো বেশি যদি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন থাকে, যেমন 4% সোডিয়াম ক্লোরাইড, 5% সোডিয়াম ক্লোরাইড। আরো এক্সাম্পল হচ্ছে 3% ইউরিয়া সলিউশন, 5% ডিএনএস সলিউশন। ডিএনএস মানে হচ্ছে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। আমি বলে দিচ্ছি, হাইপারটোনিকের এক্সাম্পল হচ্ছে মানে 0.9 এর চেয়ে বেশি যে কোনো সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, আর হতে পারে তোমার 3% ইউরিয়া সলিউশন, আর 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন ডিএনএস সলিউশন। এটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন। আর হাইপোটোনিক কি, 0.9% সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কম কনসেন্ট্রেশনের যে কোনো সলিউশন, বা আরেকটা সুন্দর এক্সাম্পল হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, ডিএ বলে, দুটো মনে রাখবা, ডিএ হচ্ছে হাইপোটোনিক, ডিএনএস হচ্ছে হাইপারটোনিক। তো রেড ব্লাড সেল কোনটাতে কি হয়, আইসোটোনিকে রেড ব্লাড সেলের কোনো চেঞ্জ হয় না। হাইপারটোনিকে কি হয় দেখো, হাইপারটোনিকে মানে কি, এই বাইরের যে ফ্লুইডটা এইখানে তোমার সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি, সলিউটের কনসেন্ট্রেশন বেশি, সলভেন্টের কনসেন্ট্রেশন কম। সো হাইপারটোনিকে আরবিসির মধ্যে যে ফ্লুইডটা সেটা হচ্ছে তোমার সলিউশনে চলে যায়, যেহেতু সলিউশনে সলভেন্টের অ্যামাউন্টটা কম, তো এই জন্য তোমার রেড ব্লাড সেলের মধ্যেকার যে ফ্লুইডটা সেইটা তোমার বেশি বেশি থেকে তোমার কমের দিকে যাচ্ছে। বা তোমার আরেকভাবে মনে রাখতে পারো যে হাইপারটোনিকে বাইরে সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি আর আরবিসিতে কম, তো লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউট থেকে হাইয়ার কনসেন্ট্রেশন অফ সলিউটে যাচ্ছে বাই অসমোসিস। তো রেড ব্লাড সেলের ফ্লুইডটা তোমার হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, এজন্য তোমার হয় হচ্ছে সেলুলার ডিহাইড্রেশন। যেহেতু ফ্লুইড বাইরে বের হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি সেলুলার ডিহাইড্রেশন বা সেলুলার সিঙ্কিং। আমি কি বুঝাইতে পারছি? সেলুলার ডিহাইড্রেশন বা সেলুলার শ্রিঙ্কিং, ঠিক আছে? সেল থেকে ওয়াটারটা বাইরে বের হয়ে যাচ্ছে, এই যে বুঝাইতে পারছি এটা? জি আপু। আচ্ছা, আর হাইপোটোনিকে উল্টা হয়, ভেতরে সেলের ভেতরে হচ্ছে গিয়ে তোমার ফ্লুইড ঢুকে, এটাকে আমরা বলি হচ্ছে সেলুলার ইডিমা বা হ্যাঁ সেলুলার ইডিমাই মনে রাখো। হ্যাঁ, সেলের ভেতরে ফ্লুইড ঢুকে সেলুলার ইডিমা হয়। এটার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ব্রেইনে। ব্রেইনে যদি কোনো কারণে হাইপোটোনিক মানে ব্লাড হাইপোটোনিক হয়ে যায়, তখন কিন্তু ব্রেইনে যে আমাদের নিউরনগুলোর মধ্যে ফ্লুইড ঢুকে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে সেরিব্রাল ইডিমা, ঠিক আছে? হাইপোটোনিক সলিউশন মানে কোনো কারণে ব্লাড হাইপোটোনিক হয়ে গেলে ব্রেইন খুব বাজেভাবে ইফেক্টেড হয়, এটাকে আমরা বলি হচ্ছে সেলুলার ইডিমা বা ব্রেইনের ক্ষেত্রে সেরিব্রাল ইডিমা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। তো গেল টোনিসিটি নিয়ে। নর্মাল স্যালাইন তো নর্মাল স্যালাইন নিয়েও তোমাদের শর্ট নোট আসতে পারে। তো এটার ভলিউম মানে কোনো ব্লাড ভলিউম লস হলে এটা কারেক্ট করতে ইউজ করা হয়। শর্ট নোট বলতে কি বোঝাচ্ছেন? শর্ট নোট বলতে তোমাদের দেখা যায় যে রিটেনে ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে, যে ধরো হোয়াট ইজ সলিউশন, ক্লাসিফাই সলিউশন, বা হোয়াট ইজ ক্রিস্টালয়েড, রাইট দ্য প্রপার্টিজ অফ ক্রিস্টালয়েড, বা রাইট দ্য প্রপার্টিজ অফ কলয়েড। লাস্টে দেখা যায় যে একটা কোয়েশ্চেন থাকে যে রাইট আ শর্ট নোট, 2.5 মার্কসের, 2.5 মার্কস বা 3 মার্কসের থাকে যে অন সাপোজ নর্মাল স্যালাইন, বা রাইট আ শর্ট নোট অন বাফার। তখন তোমার 2.5 মার্কসের জন্য তুমি যা জানো গুছায় লিখতে হবে। নর্মালি অত টাইম পাওয়া যায় না, 2.5 থেকে 3 মানে পেজের চেয়ে এখানে তোমার হচ্ছে পয়েন্ট করে দিবা যে তুমি এটা নিয়ে কি জানো, একটা ডেফিনিশন দিবা, প্রপার্টি দিবা, এটার কাজ দিবা, হয়ে যাবে, এনাফ। এমন না যে তোমার শর্ট নোট মানে 5-6 পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখতে হবে, তুমি জাস্ট শর্ট করে কি কি জানো পয়েন্ট আকারে লিখে দিবা। বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইড ভলিউম কারেকশনে ইউজ করা হয়, অর্গান ওয়াশ বা পেরিটোনিয়াল টয়লেটিং এ ইউজ করা হয়। দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার। পেরিটোনিয়াম কি জিনিস কেউ কি জানো? কিসের পর্দা? মেসোডার্মের মেমব্রেন। মেসোডার্মের মেমব্রেন না, এটা মানে মেসোডার্ম দিয়ে গঠিত,
কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের পর্দা। আমাদের পেট কাটলে স্কিনের নিচে ধরো তোমার হচ্ছে গিয়ে কিছু ফ্যাট পাবো, তার নিচে মাসেল পাবো, তার নিচে অর্গানগুলোকে দেখা একটা বেলুনের মতো একটা ক্যাভিটির মধ্যে অর্গানগুলো থাকে। এই যে বেলুনের মতো যে পর্দাটা, এটাকে আমরা বলতেছি পেরিটোনিয়াম। এটা আমাদের লাংসের ক্ষেত্রে হয়ে যায় এটা প্লুরা, একটা আবরণ আর কি। হার্টের ক্ষেত্রে হয়ে যায় এটা পেরিকার্ডিয়াম। তেমনি অ্যাবডোমেনে অর্গানগুলো যে পর্দা দিয়ে আবৃত, এটাকে আমরা বলি হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামে অনেক সময় দেখা যায় যে অ্যাবডোমেনে তো আমরা খাওয়া মানে আমাদের তো ইন্টেস্টাইনে তো খাবার দাবার ইন্টেস্টাইন থেকে বের হয়ে যায়, তো অ্যাবডোমেনে খুব কমনলি বিভিন্ন ইনফেকশন হয়। তখন দেখা যায় যে যেটাকে বলা হচ্ছে ইনফেকশন হলে তখন এখানে পুজ জমে সেই পুরো বাজে অবস্থা হয়ে যায়। তো তখন দেখা যায় যে পুজটা বা পুজের ইংলিশ কি পাস, এই পাসটা ড্রেইন করে জায়গাটা পরিষ্কার করার জন্য আমরা একটা সিরিঞ্জ দিয়ে এখানে সোডিয়াম ক্লোরাইড দেই। সোডিয়াম ক্লোরাইড যেহেতু আইসোটোনিক, এটাতে দিলে কোনো সমস্যা হয় না, যেহেতু এটা ব্লাডের মতোই অনেকটা এর কনসেন্ট্রেশন। তো আমরা এখানে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা দেই। সোডিয়াম ক্লোরাইড কি করে জায়গাটা পরিষ্কার করে ফেলে, মানে এটা একটা পাসটা ড্রেন করার পর একটু ক্ষত হয়ে থাকে, তো জায়গাটা আমরা যখন মুখ কুলি করি না কোনো মাউথ ওয়াশ দিয়ে, ওইরকম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পেরিটোনিয়ামটাকে ওয়াশ করে, পেরিটোনিয়ামের মধ্যে গিয়ে ময়লাটা সরিয়ে ফেলে, তারপর আস্তে করে এটা একটা টিউব দিয়ে তোমার এটাকে বের করে দেওয়া হয়। এটাকে বলা হয় পেরিটোনিয়াল টয়লেটিং, মানে সোডিয়াম ক্লোরাইডটা ঢুকিয়ে তোমার পেরিটোনিয়ামটাকে অলমোস্ট ফ্লাশ করে মানে পরিষ্কার করে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটাকে বের করে আনি। তো এই অর্গান ওয়াশও হচ্ছে গিয়ে সেম। তো এইসব ক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আমি কি বুঝাইতে পারছি? জি আপু। আচ্ছা, গুড। এখন গিবস ডোনার ইফেক্ট আমি আজকে তোমাদেরকে বলবো না, কারণ তোমরা মাথায় নিতে পারবে না, এটা অনেক কঠিন। আচ্ছা একটু দাঁড়াও তো। আচ্ছা, গিবস ডোনার ডিফেক্টটা না অনেক কঠিন জিনিস। আমি আজকে তোমাদেরকে যদি আমি প্রিপেয়ার করছিলাম তোমাদের বলতে চাইতেছি না, কারণ মাথায় নিতে পারবা না। আমরা এটা তোমার হচ্ছে গিয়ে আইসোটোপে চলে আসি। আইসোটোপ তোমরা হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে তো পড়ে আসো। আইসোটোপ কি জিনিস? যেই সকল সাবস্টেন্সের আচ্ছা প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বারটা হচ্ছে গিয়ে সেম, অ্যাটমিক ওয়েটটা ডিফারেন্ট। আইসোটোপও তোমাদের ওভাবে আসে না, শর্ট নোট হিসাবে আসে। আর আইসোটোপের ফাংশন তোমার জানতে হবে। আইসোটোপ হচ্ছে দুই ধরনের, স্টেবল আর আনস্টেবল। স্টেবল কোনগুলো বলা হয়ে থাকে? যেগুলোর মলিকিউলার ওয়েট নর্মালি হচ্ছে লেস দেন 20, সেইগুলোকে আমাদের বলা হয় হচ্ছে তোমার স্টেবল আইসোটোপ। মলিকিউলার ওয়েট তো না, সরি, অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার যদি 20-এর কম হয় সেই যে সকল সাবস্টেন্সের, সেগুলোকে বলা হয় হচ্ছে স্টেবল আইসোটোপ। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে তোমার কার্বন। কার্বনের হচ্ছে যদি অ্যাটমিক নাম্বার 12 হতে পারে, কার্বনের অ্যাটমিক নাম্বার 13 হতে পারে। তো এই যে কার্বন 12 আর 13 হচ্ছে তোমার একে অপরের স্টেবল আইসোটোপ। আর আনস্টেবল আইসোটোপ কি জেনারেলি হাই মলিকিউলার ওয়েট হয়, এদের তোমার হচ্ছে নিউট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে অনেক বেশি থাকে। এক্সাম্পল গুলো হচ্ছে যেমন তোমার আয়োডিন। আয়োডিনটা তোমরা খুব মনোযোগ দিয়ে মনে রাখো যে আনস্টেবল আইসোটোপের এক্সাম্পল হচ্ছে আয়োডিন। আয়োডিনের 123ও হতে পারে, আয়োডিন 131ও হতে পারে। আবার কার্বনের কিন্তু একটা আনস্টেবল আইসোটোপ আছে, সেটা হচ্ছে কার্বন 14 আইসোটোপ। তো এই আনস্টেবল আইসোটোপ গুলোর আরেকটা নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। কেন এদেরকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বলা হয়? কারণ এরা রেডিও অ্যাক্টিভ রে বা তোমার হচ্ছে কি আলফা বিটা এই রে গুলো এমিট করে বা বাইরে বের করে এরা আনস্টেবল থেকে স্টেবলে কনভার্টেড হয়ে যায়। যেহেতু এরা রেডিও অ্যাক্টিভ রে এমিট করতে পারে, এজন্য এদেরকে বলা হয় মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আর এটাই তো, এটা এক্সাম্পল জানবা। আর এখানে রেডিও অ্যাক্টিভ ডিক এর ডেফিনিশনটাও আসে যে স্পন্টেনিয়াস ডিকম্পোজিশন অফ আনস্টেবল আইসোটোপ, মানে আইসোটোপ থেকে রেডিও অ্যাক্টিভ রে বের করে কেন? ইন অ্যান অ্যাটেম্প্ট টু বিকাম স্টেবল আইসোটোপ। আনস্টেবল থেকে স্টেবল হওয়ার জন্য উইথ সাইমালটেনিয়াস এমিশন অফ রেডিয়েশন। কি কি রেডিয়েশন হয়? আইদার আলফা পার্টিকেল এমিটেড হয়, বা বিটা পার্টিকেল এমিটেড হয়, বা পজিটিভ বিটা পার্টিকেল এমিটেড হয়। গামা কিন্তু না, আলফা দেয়, বিটা দেয়, আর পজিটিভ বিটা দেয়। আর এভাবে ওরা হচ্ছে স্টেবল হয়। তো এগুলো তোমাদের পুরো মুখস্থের জিনিস। আর এখান থেকে যেটা তোমাদের দরকার হয়, ফাংশনস গুলো দরকার হয়, এটা ক্লিনিক্যাল ইউজ অনেক আছে, এবিসি তে সুন্দর করে দেওয়া আসছে, তোমরা ওখান থেকে পড়ো। আমি তোমাদের একটু শর্ট করে বলে দিই, শর্ট করে এগুলো বুঝতে পারলে খুবই ভালো। প্রথমত হচ্ছে তোমার ডায়াগনস্টিক কাজে কিভাবে ডায়াগনোসিস, স্পেশালি এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থাইরয়েড ডিসঅর্ডারে। থাইরয়েড ডিসঅর্ডারে কি বলে? ওদেরকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন খেতে দেয়। আয়োডিন 131, একটু দাঁড়াও,
আয়োডিন 131 বলে যে আপনি খান। তারপর কি হলো, ব্লাড থেকে এটা হচ্ছে খাওয়ার পর তো অ্যাবজর্ব হলো, ব্লাডে অ্যাবজর্ব হলো, ব্লাড থেকে হচ্ছে থাইরয়েডে গেল। দেখা যায় কি তারপরে এই যে থাইরয়েডের কাজ কি, থাইরয়েড হচ্ছে আয়োডিন ইউজ করে থাইরয়েড হরমোন তৈরি করে। তো যদি কোনো কারণে হাইপার থাইরয়েড ডিসঅর্ডার হয়, আমরা দেখবো যে থাইরয়েড খুবই দ্রুত এই আয়োডিন নিয়ে থাইরয়েড হরমোন তৈরি করছে। এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট। যখন কোনো রোগীর হাইপার থাইরয়েড হয় তখন এই যে এই আয়োডিন দিলে খুবই দ্রুত এটা ইউটিলাইজ করে ওরা হচ্ছে হরমোন তৈরি করে। তখন যদি আমরা এই যে থাইরয়েডের উপরে একটা স্ক্যানিং মেশিন দেই, আমরা দেখতে পাবো মানে এখানে একটা স্ক্যানার বসে, তখন দেখা যায় থাইরয়েডটা খুবই অনেক দ্রুত কাজ করতেছে, এটার কাজটা স্ক্যানার মেশিনে ধরা পড়ে। তো এভাবে আমরা হাইপার থাইরয়েডে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্টটা দেখা যায় আয়োডিন আপটেক বেড়ে যায়, আর হাইপোথাইরয়েডে আয়োডিন আপটেকটা হচ্ছে গিয়ে কমে যায়। তারপর হচ্ছে গিয়ে যে এটা আয়োডিন আপটেক টেস্ট। তারপর অর্গান স্ক্যানিং, এক্ষেত্রে থাইরয়েডের স্ক্যানে বা বোন স্ক্যানকে আরেকটা নাম আছে, তোমাদের এটা না জানলেও চলবে। ধরো একটা রেডিও অ্যাক্টিভ, আমার বোনের একটা মানুষ খুব পিঠে ব্যথা নিয়ে আসছে, আমরা বোনের কোনো প্যাথোলজি সাসপেক্ট করতেছি, তখন কি করব, তাকে একটা রেডিও অ্যাক্টিভ ক্যালসিয়াম ঢুকায় দিব। তো আমরা গিয়ে দেখবো যে ক্যালসিয়ামটা তোমার হচ্ছে বোনে গিয়ে বেশি কাজ করতেছে না কম কাজ করতেছে। যদি বেশি কাজ করে তো বুঝবো যে বোনে কোনো ড্যামেজ আছে, ক্যালসিয়ামটা ওখানে গিয়ে ড্যামেজ রিপেয়ার করতেছে। আর যদি কম কাজ করে তো বুঝবো যে বোনটা ঠিকই আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ডায়াগনস্টিক আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা 4th ইয়ারে পড়বা, শিলিং টেস্ট, ঠিক আছে, যেখানে তোমার রেডিও অ্যাক্টিভ কোবাল্ট ইউজ করে তোমার হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির কারণে যে অ্যানিমিয়াটা হয় ওইটা ডায়াগনোস করে। এটাকে বলা হয় তোমার শিলিং টেস্ট। তোমরা এই তিনটাই মনে রাখো আপাতত, যে তোমার ডায়াগনোসিসে তোমার থাইরয়েড ডিসঅর্ডার ইউজ করা হয়, বোন টেস্টে ইউজ করা হয়, দেন হচ্ছে তোমার ভিটামিন অ্যাবজর্পশন টেস্ট, ভিটামিন B12 অ্যাবজর্পশন টেস্ট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিসে সাহায্য করা হয়। থেরাপিউটিক ইউজে কি দেখা যায় যে এটাকে বলা হয়, এখানেও তোমার থাইরয়েডের ব্যাপার আছে। অনেক সময় খুবই রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে এত রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয়, এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন গিয়ে থাইরয়েডটাকে ধ্বংস করে দেয় বা এর কাজটা কমিয়ে দেয়। এটা হাইপার থাইরয়েডিজমে তোমার এই থেরাপিউটিক্যালি রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়। এটাকে বলা হয় হচ্ছে রেডিও অ্যাবলেশন টেস্ট, ঠিক আছে। থেরাপিউটিক মানে তোমার রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে থাইরয়েডের ফলিকেল গুলোকে ধ্বংস করে দেওয়া হয়, অ্যাজ আ রেজাল্ট থাইরয়েডের অ্যাক্টিভিটি কিছুটা কমে যায়। এটা হাইপার থাইরয়েডিজমে এই জিনিসটা ইউজ করা হয়, রেডিও অ্যাবলেশন মানে ধ্বংস করা, রেডিও অ্যাবলেশন টেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা থেরাপিউটিক জিনিস। আবার তোমার যে কোনো ম্যালিগন্যান্সিতেও কিন্তু এটা ইউজ করা হয়, যে কোনো ক্যান্সারেও রেডিওথেরাপি দেওয়া হয়। আচ্ছা ট্রেসার টেকনিক কি জিনিস এটা তোমাদের বইয়ে ডেফিনিশন দিয়ে দিও, যে ডেফিনিশন দেখে নিও, যে একটা তোমার রেডিও অ্যাক্টিভ, ধরো রেডিও অ্যাক্টিভ কার্বন, মানে একটা গ্লুকোজ একটা পেশেন্টকে খাওয়ালাম, এই গ্লুকোজটা হচ্ছে কার্বনটা রেডিও অ্যাক্টিভ কার্বন মানে C14 কার্বন। তো আমরা দেখবো যে এই পেশেন্টে তোমার হচ্ছে এই যে গ্লুকোজ থেকে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, কি মেটাবলিজমটা ট্রেস করার জন্য আমরা রেডিও অ্যাক্টিভ কার্বনটা ইউজ করতেছি। মেজারমেন্ট, এটা তোমরা হচ্ছে রেনাল বায়োকেমিস্ট্রিতে পড়বা, যে ব্লাড ভলিউম বা যে কোনো ভলিউম মেজারমেন্টের জন্য তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপস ইউজ করা হয়। আবার তোমার স্টেরিলাইজেশন মানে পরিষ্কার করা, ক্লিন করা, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করতেও তোমার হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করা হয়। এই যে ক্লিনিক্যাল ইউজ গুলো বললাম মেইনলি তোমার সব রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ইউজ, ঠিক আছে। নর্মাল স্টেবল আইসোটোপের ওভাবে ক্লিনিক্যালি ইউজ কম। আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও তো, আমার মাউসটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ওকে, এরপর হচ্ছে তোমার এটা খুবই ইম্পর্টেন্ট, যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তো এত কাজ করে, কিন্তু অবশ্যই এর ক্ষতিকর দিক অনেক। তো ক্ষতিকর দিক জানার আগে তোমাদের জানতে হবে যে এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো কোন কোন অর্গানের উপর কাজ করে বেশি, বা রেডিও সেন্সিটিভ টিস্যু কি কি। নাম্বার 1 হচ্ছে এই হাড্ডির মধ্যে যে ম্যারো থাকে, বোন ম্যারো। তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে এটা হচ্ছে একটা এপিথেলিয়াল সেল, স্কিনের এপিথেলিয়াল সেল,
গোনাডস, এটা হতে পারে টেস্টিস বা ওভারি, দেন হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল, এছাড়াও এটা হচ্ছে তোমার কাজ করতে পারে আমাদের লিম্ফ নোডের উপর। তো এই 5টা হচ্ছে রেডিও সেন্সিটিভ টিস্যু, বোন ম্যারো, স্কিনের এপিথেলিয়াল সেলস, গোনাড, ইন্টেস্টিনাল সেলস আর হচ্ছে লিম্ফ নোড। তো ইমিডিয়েটলি দেখো প্রতিটার উপর আলাদা আলাদা ভাবে কাজ করে। কি কি করে? বোন ম্যারোর উপর কাজ করে, বোন ম্যারো কাজ করতে দেয় না, এটাকে বলা হয় বোন ম্যারো ডিপ্রেশন। অ্যাজ আ রেজাল্ট বোন ম্যারো থেকে বিভিন্ন সেল তৈরি হওয়া কমে যায়, রেড ব্লাড সেল কমে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অ্যানিমিয়া হয়, ডাব্লিউবিসি কমে গিয়ে ইমিউনিটি কমে যায়। স্কিনের উপর কাজ করে দেখা যায় তোমার স্কিনটা তখন খসখসে হয়ে যায়, এটাকে বলা হয় স্কেলি স্কিন, মানে মাছের আঁশের মতো স্কিন হয়ে যায়। গোনাডসের উপর কাজ করতে পারে, যেমন তোমার প্লাসেন্টার উপর কাজ করে, তোমার মানে যদি প্রেগনেন্ট ওমেনদের তো প্লাসেন্টা তৈরি হয়, ওই প্লাসেন্টার উপর কাজ করে, ওটা হচ্ছে তোমার ফিটাসকে আর গ্রো করতে দেয় না, ফিটাল গ্রোথ রিটার্ডেশন হতে পারে। তারপর ইন্টেস্টাইনকে ড্যামেজ করে, তখন ডায়রিয়া হতে পারে বা অ্যাবজর্পশন কমিয়ে দিয়ে ম্যাল অ্যাবজর্পশন করতে পারে। তো এগুলো হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট এভাবে অর্গান স্পেসিফাই করে বলবা, তাহলে ভালো মার্কস পাবা। আর কিছু আছে ডিলেইড ইফেক্ট, মানে ইমিডিয়েটলি হয় না, কিছুদিন পর হয়। যেমন হচ্ছে গিয়ে তোমার ক্যান্সার তৈরি হওয়া, যেটাকে বলে কার্সিনোজেনেসিস, গোনাড ধ্বংস করে দিয়ে স্টেরিলিটি তৈরি করে। শোনো, স্টেরিলাইজেশন কিন্তু আলাদা। স্টেরিলাইজেশন হচ্ছে পরিষ্কার করা, আর স্টেরিলিটি হচ্ছে তোমার অক্ষমতা যেটা। আর ক্যাটারাক্ট, চোখের উপর কাজ করে ক্যাটারাক্ট বা ছানি তৈরি করে। আর লাস্টে হচ্ছে জেনেটিক ডিফেক্টস, এরা আমাদের ডিএনএ বা আরএনএ মিউটেশন করে তোমার হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি করে। এইটার মানে খুবই বাজে একটা জিনিস। অবশ্যই দেখা যায় যে যা বাবা মার কোনো কারণে রেডিও অ্যাক্টিভ এক্সপোজার হয়েছিল, পরে হচ্ছে গিয়ে জেনেটিক বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মাইছে। আচ্ছা, আর ক্লাস হবে না, শেষ ভাইয়া, এটাই শেষ আজকে। অনেকক্ষণ তোমরা ছিলা, এসআই ইউনিটটা জাস্ট পড়ে নিও, এটাতে আসলে বলার কিছু নাই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন আছে কি আজকের ক্লাসটা নিয়ে? যদি তোমাদের ক্লাসটা যেমন লাগে একটু রিভিউ দিও, যে যা লিখছো নোটটা শেয়ার করো, সবার উপকার হবে। ঠিক আছে? ক্লাস প্রতিদিন হবে না, ক্লাস মানে তোমার বায়োকেমিস্ট্রি আজকেই তোমাদের শেষ, এরপর ইনশাআল্লাহ ফিজিওলজি, অ্যানাটমি এগুলো তোমার বিভিন্ন টিচাররা পড়াবে। তো ক্লাসটা কেমন লাগলো সবাই জানায়ও, আর এই তো গ্রুপে রিভিউ দিও, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আপু অনার্স কিভাবে পাওয়া যায়? আচ্ছা, এইটা আপু এই কোয়েশ্চেনের কোনো অ্যান্সার নাই। আপু অনার্স কিভাবে পাওয়া যায় টিপস দাও। আমি তোমাদেরকে জাস্ট বলতে পারি যে মানে কি কি করতে হয় একটা ভালো স্টুডেন্ট হিসেবে, মানে ভালো স্টুডেন্ট কি ভালো পাস করে যাওয়ার জন্য কি করতে হয়। প্রথমত তোমার হচ্ছে রেগুলার থাকতে হবে। যেই দিন ক্লাসে যা পড়াবে চেষ্টা করবা পরের দিন আইটেম থাকুক আর না থাকুক বাসায় এসে একবার পড়ে ফেলবা। তাহলে তোমার আইটেমের আগে একবার পড়ে কিন্তু মুখস্থ করাটা টাফ। তুমি যদি ক্লাসে লেকচারটা এসে তুমি যদি মেইন বই থেকে পড়ে ফেলো, তোমার হচ্ছে আইটেমের পড়া দেওয়াটা ইজি হয়ে যাবে। আর তোমার দেখা যাবে যে রিটেনে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা, গাইড বলো, মেইন বই বলো, যেখান থেকে বলো রিটেনে গুছিয়ে লিখবা। কিন্তু অনার্স মেইনলি রিটেনের উপর ডিপেন্ড করে না, অনার্স ডিপেন্ড করে তোমার ভাইবার উপর। ভাইবাতে কিভাবে বলতে হয়, প্রেজেন্টেশনটা তোমরা খেয়াল রাখবা। প্রথমত তো অবশ্যই ঠিক জিনিস বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সুন্দর করে বলতে হবে, বলাটা প্র্যাকটিস করতে হবে, ফ্রেন্ডের সাথে বারবার বলা প্র্যাকটিস করবা, প্রেফারেবলি ইংলিশেই বলো। এবং এটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যাল। তোমার হচ্ছে তোমার সিনিয়রদের থেকে অবশ্যই আস্ক করবা যে কোন ম্যাডাম কি ধরনের কোয়েশ্চেন করে বা ভাইবাতে কি ধরনের কোয়েশ্চেন হয়। তোমাদের সিনিয়র ব্যাচ গুলোর অ্যাটলিস্ট আগের 5 বা 6টা ব্যাচের কার্ড কোয়েশ্চেন, টার্ম কোয়েশ্চেন, প্রফ কোয়েশ্চেন কালেক্ট করে নিবা। তারপরে তো তোমার ভাইবাতে একটু গুছাই নিবা যে টিচাররা কিভাবে কোয়েশ্চেন করে, জিজ্ঞাসা করে নিবা। ইংলিশ তো বের হয় না মুখ থেকে, হ্যাঁ স্বাভাবিক, কিভাবে বের হবে? তোমরা তো সারা জীবন বাংলায় পড়ে আসছো, কিন্তু আলটিমেটলি 4th ইয়ার বা 5th ইয়ারের পর দেখা যাবে তোমরা চাইলেও বাংলায় বলতে মানে মেডিকেলের জিনিসগুলো বলতে পারতেছো না। এটাই হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যা পড়বা বুঝবা নিজের ভাষায়, কিন্তু ফ্রেন্ডদেরকে মানে জুম কলে ফ্রেন্ডদেরকে মিটিং করতে বলবা যে আচ্ছা তুই আমাকে বোনসটা ধরে তুই আমাকে ডেমো দে, ইংলিশে বল, আমি তোকে ডেমো দিই, ইংলিশে বলতেছি। বা তোমার হচ্ছে গিয়ে তো অনেকে হচ্ছে লিখে প্র্যাকটিস করা, যাদের বেশি সমস্যা হয় তারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন গুলো লিখে 2-1বার লিখে প্র্যাকটিস করে। আপু বই পড়তে অনেক টাইম লাগে, হ্যাঁ এটা আসলে একটা খারাপ জিনিস। চেষ্টা করবা যতটুকু পারো। আগে তো অবশ্যই আইটেমের পড়াটা মানে পরের দিন যদি আইটেম থাকে ওইটাই প্রায়োরিটি পাবে, কিন্তু বই পড়াটাই যে একদম পড়তেই হবে লাইন টু লাইন তা না। তুমি যদি লেকচার পড়ে জিনিসটা বুঝে যাও, তুমি জাস্ট বই থেকে দেখলা যে এক্সট্রা কি কি আছে, এক্সপ্লেনেশন
টা কি, বইটা পড়বা এক্সপ্লেনেশনের জন্য, ঠিক আছে, আর কিছু না। তোমার তো বই মুখস্থ করতে কেউ বলে নাই, লেকচারে যা পড়াইছে জাস্ট বই থেকে দেখে নিলা জিনিসটা কি, জিনিসটা আর এক্সট্রা কিছু আছে কি না একটু জাস্ট দেখে তুমি ধরো বইটা একবার রিডিং করে বইয়ে যা যা এক্সট্রা পাইলা বা ইম্পর্টেন্ট পাইলা তুমি লেকচার নোটে অ্যাড করে ফেললা, তোমার লেকচার খাতায় অ্যাড করে ফেললা, পরে তাহলে আর তোমার বই বারবার খোলা লাগতেছে না। তো বইটা আর কি একটু টেকনিক্যালি পড়তে হবে, একদম ধরে ধরে মুখস্থ করতে হবে না। আর অবশ্যই ছুটির সময়টা ইউটিলাইজ করতে হবে। শুক্রবার দিন অনেকে পড়াশোনা না করাটাই স্বাভাবিক, সারাদিন টায়ার্ড থাকে, সারা উইক কাজ করে, বাট শুক্রবার একটু বাকি মানে যে পড়াগুলো বাদ থাকবে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করাটাই ভালো। আর এখন তো বাসায় বসে পড়তেছো, অনেক আরাম, তো এই টাইমটা একটু ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। আর কারো কোনো কোশ্চেন, হ্যাঁ একটা কোশ্চেন করতে চাই। আমাদের প্রতিদিন যে টিউটোরিয়াল গুলো হবে বা লেকচার যাই হোক, এগুলো বই আর গাইডস যাই হোক কিভাবে কম্বিনেশন করে প্রতিদিনের টপিকটা কমপ্লিট করব এবং নোট কিভাবে করব সাথে সাথে একটু ব্রিফলি বলতেন যদি। আচ্ছা ঠিক আছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি হচ্ছে গিয়ে প্রথমত চেষ্টা করতাম যে তোমার যে জিনিসটা আমি মেইন বই পড়তাম, আমি গাইড হচ্ছে গিয়ে ফার্স্ট কার্ডের আগে কিনছি, গাইড আমি প্রথমে কিনিই নাই। তো অনেকেই কিনে অনেকেই কিনে না, আমি কিনি নাই। তো আমি হচ্ছে লেকচার যেটা সেটা প্রথমে বাসায় এসে লেকচারটা একবার রিডিং দিতাম, আর কিছু হোক আর না হোক আমি লেকচারটা রিডিং দিয়ে রাখতাম, নাহলে আমি পরে ভুলে যাই জিনিসটা। এটা ফার্স্ট ইয়ারে করছি, পরে তো আস্তে আস্তে একটু ফাঁকিবাজি শুরু করছিলাম, বাট শুরুর দিকে আমি লেকচারটা বাসায় এসে আগে পড়তাম, তারপরে হচ্ছে ওই টপিকটা আমি বই থেকে একবার রিডিং দিতাম, জাস্ট রিডিং। তো মনে লেকচারে যেটা টপিক পড়াইছে ওই টপিকটাই আমি মেইন বই থেকে পড়তাম। মেইন বই যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে আমি অন্য একটা কালি দিয়ে, ধরো লেকচার আমি ব্ল্যাক কালি দিয়ে লিখছি, নীল কালি দিয়ে আমি মেইন বইয়ের কিছু এক্সট্রা ইনফরমেশন লেকচারের মধ্যে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে তুমি আইটেমের আগে জাস্ট লেকচারটাও পড়তে পারো, বা আইটেমের আগে লেকচারের সাথে গাইড বইটা একটু মিলাতে পারো। তখন কি করলা, তোমার মেইন বইয়ের ইনফরমেশন তোমার লেকচারের মধ্যে চলে আসছে। তারপর তুমি ইচ্ছা করলে গাইড বইয়ের সাথে মিলিয়ে আইটেমের আগে প্রথমে একবার লেকচারটা পড়লা, তারপর না হয় গাইডটা খুললা। গাইডে যে এক্সট্রা ইনফরমেশন তুমি চাইলে ওইটা লেকচারের মধ্যে অ্যাড করতে পারো, বা লেকচারের ইনফরমেশন তুমি হচ্ছে গিয়ে আলটিমেটলি গাইডে অ্যাড করতে পারো। মানে আমি বুঝাইতে পারছি, প্রথমত তোমার থাকবে হচ্ছে গিয়ে তোমার লেকচার, তারপরে মেইন বইয়ের ইনফরমেশনটা তুমি লেকচারে অ্যাড করবে, মানে আমি করতাম লেকচার প্লাস মেইন বই হলো, এইভাবে আমি একটা গুছায় ফেলতাম। আইটেমের আগে জাস্ট এই জিনিসটা একবার ভালো মতো পড়তাম, যদি টাইম থাকে তাহলে গাইড খুলতাম, তারপরে এই যে আইদার তোমার লেকচার প্লাস মেইন বইয়ের ইনফরমেশনটা গাইডে ঢুকাতাম, বা গাইডের এক্সট্রা ইনফরমেশনটা আমি এইখানে ঢুকাইতাম। এইভাবে আমি পড়াশোনা করে দেখা যায় যে পরীক্ষার আগে আমার যে কোনো একটা জিনিস পড়লেই হয়, জাস্ট গাইডের মধ্যে যেহেতু আমার লেকচার বা মেইন বইয়ের ইনফরমেশন আমি অলরেডি কপি করে ফেলছি, সো শুধু গাইড পড়লেও হয়, বা লেকচারের মধ্যে যদি আমি বাকি ইনফরমেশন গুলো ঢুকাই ফেলতে পারি তাহলে জাস্ট লেকচার পড়লেই হয়। আলাদা করে কোয়েশ্চেন ধরে নোট করার টাইমটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আমি যেমন জাস্ট বায়োকেমিস্ট্রি একটু সুন্দর করে নোট করতে পারছিলাম, বাকিগুলো পারি নাই। তো এভাবে ওই নোটটা না হয় পরে তুমি আগে পড়াটা এভাবে করে গুছায় ফেলা ট্রাই করতে পারো। আর এরকমই, আর অবশ্যই কার্ডের আগে তো কোয়েশ্চেন ব্যাংক কিনে, কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, মানে এখানে বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া, আগের বছরের প্রবগুলোর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা কার্ডে, ওগুলা কার্ডের আগে। আর অ্যানাটমির ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে মেইন যেই বই পড়ো না কেন ওখানে ক্লিনিক্যাল ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবা। মানে হ্যাঁ আমরা সারফেস, বর্ডার, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই পড়লাম, কিন্তু সাথে করে ক্লিনিক্যাল যে বক্স দেওয়া থাকে, স্পেশালি বিশ্রাম বা বিডি 84 যেখানে যে কলেজে ফলো করায় ওগুলো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? ক্লিনিক্যাল ইনফরমেশন গুলো পড়ার চেষ্টা করবা। আর অ্যানাটমি রিটেনে অবশ্যই ফিগার আঁকা লাগবে, ঠিক আছে? জি আপু ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আমি তোমাদের গিভস জোনালটা পড়াতে পারলাম না, আমার একটু খারাপ লাগতেছে, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যদি ভবিষ্যতে কোনোদিন সময় পাই বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট সাদাব ভাইয়ের চ্যানেলে, হ্যাঁ ভাইয়া ওখানে আমি ক্লাস একটা সেশন নিয়েছিলাম। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে তাহলে আমি এন্ড করে দিই, দোয়া করো আমার জন্য। আজকে তো ফ্রি সেশনে আমার লাস্ট ক্লাস, ইনশাল্লাহ পরের ক্লাসগুলো তোমাদের ইফেক্টিভ হবে যারাই নিক। ওকে তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ আল্লাহ আপনার স্ট্র্যাটেজি ফলো করে, ও আচ্ছা ওই যে কোন স্ট্র্যাটেজি যেন বলছিলাম, চারবার, ওই যে ফোর মানে ফোর স্টেপ স্ট্র্যাটেজি, ফোর স্টেপ, হ্যাঁ মানে হ্যাঁ। খুবই সহজ স্ট্র্যাটেজি ছিল এন্ড খুবই অমায়িক কাজ করছে আর কি, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। আমি থ্যাঙ্কস দেওয়ার জন্য আজকে ক্লাসে পাইলাম। থ্যাঙ্কস আ লট আপু, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমাদের যার যেখানে প্রবলেম থাকে আমার ইনবক্সে তোমরা পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু দিয়ে আস্ক করতে পারো, সমস্যা নাই। আর শুনে খুব ভালো লাগছে, কংগ্রাচুলেশনস তোমাকে। এখন ভালো মতো মেডিকেল লাইফটাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে ওকে, আল্লাহ হাফেজ।